নিশীথ রাতের কালো পর্দার আড়াল থেকে একটা মিহি মাউথ অর্গানের সুর আলতোভাবে ভেসে আসছে। পুরনো আমলের কাঠের পাল্লা খোলা জানালার মধ্যে থেকে বাইরের নিশ্ছিদ্র গাঢ় অন্ধকারটা দৃশ্যমান হচ্ছে। সেখানের আবহাওয়া এখন বেশ ঠান্ডা ঠান্ডা, তাই একটা ছোট ফায়ার প্লেসে অল্প আগুন ধিকি ধিকি জ্বলছে। তারই সামনে অগোছালো হয়ে একটা জীর্ণ সোফায় বসে সেই মাউথ অর্গান বাজাচ্ছে একজন লোক। তার সামনে একটা ছোট্ট টেবিলে দাবার বোর্ড সাজানো, সেখানে দুটো কালো নৌকা, একটা কালো গজ আর কালো মন্ত্রী মিলে ঘিরে রেখেছে সাদা রাজাকে। পালানোর পথ নেই, তবে একটা পথ কি আছে। একটা সাদা বোরে কালো ঘুটির শেষ ঘরে বসে আছে। সে চাইলে এখন যে কোনো রূপ ধারণ করতে পারে, মন্ত্রী, গজ, ঘোড়া, নৌকা, যা খুশি। কিন্তু সে সেটা হচ্ছে না। রাজার বিশ্বস্ত পাত্র রাজাকে পরাজিত হতে দেখেও বিশ্বাসঘাতকতা করছে। আসলে কথাই আছে, পাপ ছাড়ে না পাপ কেউ। আজ হয়তো সেই রাজার দিন। যে ঘরটায় সে বসে আছে সেটাই কোনো আলো নেই, শুধু টিম টিম করে একটা নাইট ল্যাম্প জ্বলছে। সেই মাউথ অর্গানের করুণ সুর ক্রমশ যেন হৃদয় বিদারক হয়ে চলেছে। সে কি কাউকে শোনাতে চাইছে সেই সুরটা? কাউকে যেন ঘুমিয়ে পড়তে বলছে সেই সুর। একটা অদ্ভুত মাদকতা আছে সেই সুরটাই। হঠাৎ সুরে বাধা পড়ল। ঘড়িটা টিকটিক শব্দ করে ডাকছে। ঠিক এমন সময় কাঠের দরজা খুলে একজন উকি মেরে তাকে বলল, বলছি অনেক রাত হলো, এবারে ঘুমিয়ে পড়ুন। আর উনিও মনে হয় ঘুমিয়েই পড়েছেন, কালকে আবার ভোরবেলা উঠতে হবে। শায়ক মুখ তুলে একটা অদ্ভুত চাহনিতে তার দিকে তাকিয়ে বলল, আচ্ছা অমিত, তোমার কোনোদিনও কৌতূহল হয়নি যে কেন আমি তোমায় তিনতলার ওই বন্ধ ঘরে ঢুকতে বারণ করছি? বা কখনো মনে হয়নি আমার আড়ালে একবার দরজা খুলে ভেতরে দেখি? হ্যাঁ, আপনারা শুনছেন আমাদের আজকের নিবেদন লেখক অর্ণব ঘোষের কলমে মাসান। সাল 1919, শান্তিনিকেতন মহাশ্মশান, মধ্যরাত। মানুষ বেঁচে থাকার জন্য কত কিছুই না করে থাকে। তন্ত্র মন্ত্র, ঝাড়ফুঁক, তাবিজ, তাগা, কোনো কিছুই বাদ রাখে না। কিন্তু পৃথিবীর আদিমতম সত্য এটাই যে জন্মায় তার মৃত্যু অনিবার্য। এই সামান্য বিষয়টা তাদের মাথায় ঢোকে না। আর সেই জেরেই মানুষ অন্ধকারের অতলে পা রাখা শুরু করে। এভাবেই কি ঈশ্বর কাউকে তার পাপের শাস্তি দেন? হতে পারে, তবে যদি কেউ ভুলবশত ভুল রাস্তায় প্রবেশ করে ফেলে, তাকে বের করেও আনেন সেখান থেকে। সময়ের পরিবর্তন হলেও এই নিয়মের পরিবর্তন হয়নি। ঠিক এরকমই আজ থেকে প্রায় 105 বছর আগের এক রাতের ঘটনা। তখনকার শান্তিনিকেতন আর আজকের শান্তিনিকেতনের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। দোল পূর্ণিমার ঠিক 3 দিন আগের মধ্যরাত্রে এক বৃদ্ধ তান্ত্রিক প্রবেশ করল তৎকালীন শান্তিনিকেতনের মহাশ্মশানে। এক প্রস্থ ফাঁকা স্থান, গুটি কয়েক শুকনো মরা গাছের ডাল মাঝে মাঝে মাথা তুলে দাঁড়িয়ে আছে। বাতাসে তীব্র ধোঁয়ার গন্ধে নিঃশ্বাস ফেলা দেয়। তার পরনে কালো লম্বা আলখাল্লা গোছের পোশাক, মাথায় কালো ফেটটি, কানে একটা বড় গোলাকার দুল, নাকে একটা নথ গলানো, গলায় আর হাতের কবজিতে রুদ্রাক্ষের মালা, কপালে লাল রক্তচন্দনের তিলক। শ্মশানের চারিদিকে ধকধক করে অনেকগুলো চিতা জ্বলছে। শুকনো মরুপ্রায় অঞ্চলের মতো এক নিগূঢ় শূন্যতা যেন গ্রাস করেছে
এখানকার নীরস পরিবেশকে। দূরে কোথাও থেকে একটা শেয়ালের হুক্কা হওয়া ডাক কানে এলো। তীক্ষ্ণ দৃষ্টিতে চারিদিকে ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলো সে। একটা শুকনো মরা গাছের ডালে বসে ঘাড় ঘুরিয়ে ফিরিয়ে আপাদমস্তক তাকেই অনেকক্ষণ ধরে দেখছে একটা শকুন, তার পায়ের কাছে রাখা একটা আধ খাওয়া মরা। এমন সময় তার চোখ গেল প্রায় নিভে যাওয়া একটা চিতার দিকে। এখনো কিছু একটা আগুনের লেশ রয়েছে সেখানে। ভেতরের মৃত পার্থিব শরীরটা প্রায় সম্পূর্ণ ছাই হয়ে গেছে। সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডের ভিতর হাত ঢুকিয়ে কিছুটা ছাই বের করে আনলো সে। মুঠো বন্ধ করে সেই ছাই নিয়ে চোখ বন্ধ করে কিছুক্ষণ মন্ত্র পড়ল। এই মন্ত্র পড়ল সেটা বোঝা গেল না, তবে এই মন্ত্রই আসল বীজ মন্ত্র। তারপর সে কাঁধে ঝুলিয়ে রাখা ময়লা কাপড়ের ঝোলা থেকে বার করে আনলো একটা ছুরি আর একটা ঘটি। বাবু হয়ে বসলো সেই চিতার সামনে। তারপর এক দৃষ্টিতে সামনের দিকে চিতার নিভতে থাকা আগুনের দিকে তাকিয়ে রইল। এমন সময় চিতার থেকে ওঠা ধোঁয়া হঠাৎ কুণ্ডুলি পাকাতে পাকাতে একটা বিশেষ রূপ নিতে শুরু করলো। তাকে আহ্বান করা হয়েছে। এই চিতার ছাই থেকেই সে উদ্ভূত হবে। গাছের ডালে বসে থাকা শকুনটা হঠাৎ চিৎকার করে ডেকে উঠল, আর সাথে সাথে সেই তান্ত্রিক অট্ট হাসিতে ফেটে পড়ল। আকাশে বাতাসে প্রতিধ্বনিত হতে লাগলো দুই বিকট চিৎকারের শব্দ। উপস্থিত দুজনেই তার উপস্থিতি লক্ষ্য করেছে। সে আসছে, মাসান, কালিয়া মাসান। সাল 2024, কলকাতা, অল ইন্ডিয়া মিথ কনফারেন্স হল। মাসান হোলির বিষয় জানার আগে আমাদের জানার দরকার মাসান কথার অর্থ কি। মাসান তথা কালিয়া মাসান আমাদের তান্ত্রিক বা এই অলৌকিক জগতে এক বিপজ্জনক কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক। আরও স্পষ্ট করে বললে মৃতের ছাই। একে প্রয়োগ করার পদ্ধতি অত্যন্ত জটিল। অনেক অভিজ্ঞ তান্ত্রিক বা কাপালিক এর প্রয়োগ করার পূর্বে দুবার ভাববেন। আমি আশা করছি আপনাদের মধ্যে কারোর সেই সাহস আর ক্ষমতা নেই, তাই আমি পদ্ধতিটা শো করছি। প্লিজ ফোকাস নাও। আর হ্যাঁ, পাকামো মেরে কেউ কিছু করলে কর্তৃপক্ষ দায়ী নয়। স্পটলাইটের আলোয় দাঁড়িয়ে এতক্ষণ কথা বলছিলেন একজন প্রখ্যাত তন্ত্র বিষয়ক রাইটার এবং মডার্ন সেন্ট সায়ক চ্যাটার্জি। কলেজ জীবন থেকেই এই অদ্ভুত দিকে ঝোঁক বাড়ে তার। প্রথমে শুধু কৌতূহল মেটানোর জন্য শুরু করলেও ভবিষ্যতে এই লাইনকেই নিজের পেশা করে নেন। এবারে তিনি তার ল্যাপটপে একটা প্রেজেন্টেশন চালু করে কোডটা রেখে পেছনের জায়ান্ট স্ক্রিনে সেটার 1x1 স্লাইড দেখিয়ে বলতে থাকলেন। কালিয়া মাসানকে আহ্বান করতে হলে দুটি জিনিসের প্রয়োজন, এক সহ্য শক্তি আর দুই বীজ মন্ত্র। অ্যান্ড অবশ্যই তাকে তন্ত্রের জগতের লোক হতে হবে। বীজ মন্ত্র আমি এখানে ডিসপ্লে করব না, সেটা তন্ত্রের নিয়মের বাইরে। সহ্য শক্তি প্রয়োজন হয় কারণ জ্বলন্ত চিতার ভিতর নিজের বাঁ হাত ঢুকিয়ে চিতার ছাই বের করে আনতে হয়। তারপর দ্বিতীয় ধাপে সেই ছাই মুষ্টিবদ্ধ করে বীজমন্ত্র দুবার উচ্চারণ করতে হয়। এরপর সেই চিতার সামনে হাঁটু গেড়ে বসতে হয়। ততক্ষণে চিতার ধোঁয়া থেকে একটা বিশেষ অবয়ব তৈরি হওয়ার প্রক্রিয়া চলতে থাকে। এই দুই ধাপে তার আহ্বানের লক্ষণ প্রকাশ পায়। এবার আসি তৃতীয় ধাপ। একটি ঘটিতে নিজের বাম হাতে ধরে রাখা ছাই আর সেই হাতের বৃদ্ধাঙ্গুল থেকে কেটে বের করা রক্ত দুই মিশ্রিত করতে হয়। চতুর্থ এবং সর্বশেষ আর সব থেকে কঠিন কাজ,
আর এখানে নার্ভ কার কত শক্ত তার পরীক্ষা হয়। সেই রক্ত এবং ছাইয়ের মিশ্রণ কালিয়া মাসানের উপস্থিতিতে একবারে পান করতে হয়। এই কথা শুনে উপস্থিত কিছু দর্শক নিজেদের সিটে নড়ে চড়ে বসল। কেউ কেউ উঠে ওয়াশরুম যেদিকে সেদিকে এগিয়ে গেল। শায়ক এবার সেই দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি নিয়ে বলল, শুড আই কন্টিনিউ? কোনো জবাব এলো না সামনের দর্শক মহল থেকে, কিন্তু সকলের চোখ স্ক্রিনে আটকে থাকা ছবির দিকে। অর্থাৎ লোকের জানার ইন্টারেস্ট আছে। শায়ক আবার বলা শুরু করলো, ওকে, মৌনতা সম্মতির লক্ষণ ধরে নিয়েই কন্টিনিউ করছি। তো এই সব কটা স্টেপ করার পর স্বয়ং আবির্ভাব হন কালিয়া মাসান। এবারে আপনি আপনার যে কোনো একটি ইচ্ছে কালিয়া মাসানের দ্বারা পূরণ করতে পারবেন। কি ভাবছেন, অমর হবেন? না না, ওসব কালিয়া মাসান পারে না। কিন্তু সাধকের মনের প্যাঁচ ধরা খুব জটিল। ধরুন আপনি অনেক টাকা রোজগার করতে চান, আপনি খুব ভালো একজন মেকানিক। এবারে আপনি কালিয়া মাসানকে ডাইরেক্ট আপনার অনেক অর্থ চাওয়ার পরিবর্তে বলতে পারেন যেন প্রত্যেক দিন আপনার কাছে 100টা খারাপ গাড়ি আসে। এর ব্যবস্থা কালিয়া মাসান করতে পারেন, এতে আপনারই লাভ। এক কথায় আপনি আপনার ভাগ্য নিজের হাতে কন্ট্রোল করছেন। মোটামুটি এইটাই মাসানের ডিটেল। আর মাসান দোল বিশেষ কিছু না। কালিয়া মাসান যদি আপনার এই প্রতিটা পদক্ষেপে তুষ্ট হয় তাহলে আপনাকে একটি বিশেষ মন্ত্রপুত ছাই প্রদান করে। সেই ছাই নিজের মুখে মাখতে হয়। এতে আপনি কালিয়া মাসানের সাধক হিসাবে খ্যাত হবেন। এই ছাই মাখাকেই বলা হয় মাসান হোলি বা মাসান দোল। পরবর্তীকালে কাশী, দেরাদুন, কামাখ্যা বিভিন্ন স্থানে সাধু সন্ন্যাসী এবং বিশেষ করে নাগা সন্ন্যাসীদের মধ্যে এই রীতি প্রকাশ পেতে থাকে। তারা মৃতদেহের ছাই স্তূপাকৃতিতে সাজিয়ে রাখে। যজ্ঞের শেষে সেই ছাই মেখে নিজেদের মতো মাসান হোলি উদযাপন করেন। কিন্তু এখন সাধারণ মানুষজনও এই বিষয়ে এঙ্গেজ হয়ে যাচ্ছে। তারা হয়তো এর পিছনের ইতিহাস না জেনেই নিজেদের ইনভলভ করছে। বাট আই ডাউট যদি সব জানতো তারা, তাহলে কি সত্যি? সম্পূর্ণ বক্তব্য শেষ করে শায়ক ইশারা করলে হলঘরের বাকি লাইটগুলো জ্বলে উঠল। টেবিলের উপরে রাখা একটা জলের বোতল থেকে জল খেয়ে সে আবার কোট পরে জিজ্ঞেস করল, Whatever. Any questions? কিছুক্ষণের নিস্তব্ধতা রইল ঘরের ভেতর। তারপর শায়ক ঘাড় নেড়ে তার বক্তব্য শেষ বুঝিয়ে দিতেই হলে একটা হাততালির রোল উঠল। শায়ক নিচে নামার আগে ল্যাপটপ গোছাতে গোছাতে বলল, Thank you, ladies and gentlemen. It's a great pleasure to have you. Thank you so much. সকলের দোল উৎসব ভালো কাটুক। নিচে নামতেই তার অ্যাসিস্ট্যান্ট অমিত তাকে তার পেপারস আর ফোন দিয়ে দিল। হলঘর থেকে বেরোতেই শায়ক জিজ্ঞেস করল, কি ব্যাপার? স্টেজে থাকার সময় কন্টিনিউ দেখছিলাম কিছু একটা বিষয় টেন্সড। বাড়িতে কিছু হয়েছে নাকি? স্যার, পিউ দিদি আপনাকে মেসেজ করেছে। সকালবেলা দেখিনি, বলছে আর্জেন্ট। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছিলাম। দাঁড়া দেখি। ফোন খুলে মেসেজটা পড়তেই তার চোখ বড় বড় হয়ে গেল। নিজের মধ্যেই মনে মনে বলে উঠল, মাই গড, ইটস বিন অ্যাওয়েকেন এগেইন। কি ব্যাপার স্যার? তাড়াতাড়ি আজ রাত্রে 2টো বোলপুরের টিকিট বুক কর। ইটস আর্জেন্ট। সে না হয় করছি, কিন্তু কিসের ছবি স্যার ওটা? এক ঝটকায় অমিতের দিকে ফিরে শায়ক বলল, ভেরি ওল্ড ডেঞ্জারাস ট্রাইবাল ডেমিগড, গড অফ ডেথ অ্যান্ড নেচার, মারাংবুরু। সাল 1923, প্রাচীন শান্তিনিকেতনের গহীন অরণ্য। ভারী বৃষ্টিমুখর আঁধার রাত। শীতল বাতাসের স্রোত আর বৃষ্টির জল
দুই মিলিয়ে একটা কাঁপুনি ধরানো ঠান্ডা পরিবেশের সৃষ্টি করেছে। তার মাঝখানে অতন্দ্র প্রাচীরের মতো দাঁড়িয়ে রয়েছে এই জঙ্গল। ভিজে মাটি আর তমসা ভরা রাত্রিকে সম্বল করে খালি পায়ে এগিয়ে যেতে লাগলো দুটো জলজ্যান্ত প্রাণ। তাদের ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, সুঠাম চেহারার ওপর জলকণা যেন খেলা করতে করতে নেমে যাচ্ছে। নিম্নাঙ্গে সাদা ধুতি আর কাঁধে তীর ধনুকের অস্ত্র, এক হাতে ধরে রাখা একটা বড় বল্লম, মাথায় লাল রঙের একটা কাপড় বাঁধা। কোথা থেকে ব্যাঙের আওয়াজ কানে আসছে। লোক দুটো নিঃশব্দে এগিয়ে যেতে লাগলো তাদের গন্তব্যের উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে তারা পৌঁছল জঙ্গলের মাঝ বরাবর একটা ছাউনি দেয়া একচালা কুঁড়ে ঘরের সামনে। তার দালানে আগে থেকেই বসেছিলেন এক বৃদ্ধ লোক, পরনে কালো লম্বা পোশাক, মুখ ভর্তি শ্বেত দাড়ি, কাঁচা পাকা লম্বা চুলের গোছা কাঁধ অবধি নেমে গেছে। বাম কানে একটা গোলাকার বড় দুল আর নাকে পরানো একটা নথ। শরীরের চামড়ায় বয়সের ছাপ স্পষ্ট, আর সারা মুখে একটা সাদাটে ছাইয়ের ভাব। ওনার এক হাতে একটা নেশার দ্রব্য ধরে রাখা, খুব সম্ভবত গঞ্জিকা। চোখ দুটো অস্বাভাবিক রকমের লাল। লোক দুটোকে দেখেই তিনি উঠে বসে বললেন, এসো, তোমাদের জিনিস তৈরি হয়েই গেছে। আমার সামনে এসে বসো, সব বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, তার আগে একটা প্রশ্ন, কবে থেকে এই মোড়ক শুরু হয়েছে? লোক দুটো এবার একে অন্যের দিকে তাকিয়ে দালানের ভিতর উঠে বসে বলল, ওই গত 4 বছর ধরে। ও আমাদের গুরুদেব তো গেলেন দেশ ঘুরতে, তারপরের বছর থেকেই রোজ এই সময় আমাকে একটা করে বাচ্চা মারা যাচ্ছে। আজব ব্যাপার, কি যে করি। শুরুতে তো ভেবেছিলাম ও কিছু লাই, কিন্তু পর 4 বছর একই সময় একই জিনিসটা হইল। বলা নাই কওয়া নাই, সুস্থ ছেলে মেয়েটো 2 দিনের মধ্যে অসুস্থ হয়ে মারা গেল। বড় ভয় থাকি এই ভেবে, না জানি এই বছর কার ছিলে মেয়েটোর পালা। অর্থাৎ 1920। বুঝলাম। এই বলে বৃদ্ধ লোকটি হাতের নেশার দ্রব্যটিতে শেষ টান দিয়ে সম্পূর্ণ শেষ করে ওনার পাশে রাখা কাঠের বাক্সটা সামনে আনলেন। তারপর ভিতর থেকে একটা কালো রঙের চকচকে মূর্তি বার করে এনে তার উপরে রাখলেন। সাথে সাথে জঙ্গলের ভেতর কোথা থেকে যেন একটা বাজ পড়ল। একটা তীব্র আলোর ছটা খেলে গেল চারিদিকে। বৃদ্ধ এবার মূর্তিটার দিকে তার দৃষ্টি আকর্ষণ করে বললেন, তোমাদের গুরুর চিঠিতে আমি বর্তমানে তোমাদের সমস্যার কথা জেনেছিলাম। তিনি আমাকে এর প্রতিকার করতে বলেছেন। এখন যে পরিবেশ এবং পরিস্থিতিতে তোমরা রয়েছ, আমি আশা করছি এনাকে স্মরণ করলে তোমাদের সেই সব অবস্থা থেকে খুব শীঘ্রই মুক্তি লাভ হবে। এই যে প্রত্যেক বছর মড়ক চলছে তোমাদের অঞ্চলে, তার প্রতিকার করতে চাইলে তোমাদের বছরের একটা সময় 3 দিন ধরে এনার পূজা করতে হবে। চিঠিটা যখন হাতে পেয়েছিলাম, আমি তখনই সেই চিঠি বাহকদের এই প্রতিকার বলে দিয়েছিলাম। শুধু পূজা পদ্ধতিটাই বলা বাকি আছে। আজ তোমাদের আমি সেই পুজো পদ্ধতি বলে দিচ্ছি। ঠিকঠাক গিয়ে বলতে পারবে তো? লোক দুটো ঘাড় নেড়ে বুঝিয়ে দিল তারা পারবে। ভালো করে বাবু হয়ে বসে সে আবার বলা শুরু করলো, বেশ। আচ্ছা, পুজো পদ্ধতি তো বলবো, কিন্তু তার আগে যেটা তোমাদের করতে হবে সেটা হলো এই দেবতাকে জাগ্রত করতে হবে। জাগ্রত করতে হলে একটা ছোট্ট এবং সহজ কাজ তোমাদের করতে হবে। এই বলে সে তার থলে থেকে
একটা ছোট্ট পোটলা মতো বের করে বলল, এতে আছে মন্ত্রপুত ছাই, আমার গরুর দেওয়া খাস মাসান যজ্ঞের ছাই। এই ছাইয়ের সাথে তোমাদের যিনি প্রধান পুরুত হবেন তার বাম হাতের বৃদ্ধাঙ্গুলের রক্ত মিশিয়ে একটা লেই বানাবে। তারপর সেই লেই মূর্তির গায়ে ভালো করে লেপে দেবে। এরপর নাকি গোল করে ঘিরে বসে নত মস্তকে প্রণাম জানাবে। এই হচ্ছে তাকে জাগানোর পদ্ধতি। এই পদ্ধতি একবারই করতে হবে, শুধু প্রথমবার। কে পারবে তো? লোক দুটো ঘাড় নেড়ে বুঝিয়ে দিল তারা পারবে। বৃদ্ধ লোকটি এবার একটা মৃদু হাসি হেসে বলা শুরু করলো, ঠিক আছে, ঠিক আছে। এইবার শুরু হয় পুজো পদ্ধতি। প্রথমেই যেটা করতে হবে তোমাদের, এই দেবতার জন্য একটা প্রতিষ্ঠা স্থান নির্মাণ করতে হবে। সেটায় ফুল, চন্দন, সিঁদুর দিয়ে শুদ্ধ করতে হবে। তারপর মূর্তির প্রতিষ্ঠা অংশের সামনে তৈরি করতে হবে একটি ক্ষুদ্র মৃত্তিকা নির্মিত আসন। পুজোর শেষ দিনে সেই আসনে একজন পূর্ণবয়স্ক মানুষকে বসিয়ে তাকে পরাতে হবে একটা ক্যারিয়ন ফুলের মালা। তারপর ওনাকে স্নান করিয়ে শুদ্ধ করতে হবে, জল দিয়ে নয়। একটা পাত্রে কিছুটা হলুদ, ক্যারিয়ন ফুলের রস আর তোমাদের যিনি প্রধান পূজারী হবেন তার হাতের তালুর 5 ফোঁটা রক্ত দিয়ে একটা মিশ্রণ করবে। সেই মিশ্রণ দিয়ে ওনাকে স্নান করাতে হবে। তারপর সেই আসনের সামনে স্থাপন করবে হাঁড়ি কাঠ। সবশেষে মধ্যরাতের পুণ্য লগ্নে সেই ব্যক্তিকে বলি দিতে হবে। তারপর সেই বলির রক্ত সংগ্রহ করে সেটাকে অল্প লাল চন্দন দিয়ে শুদ্ধ করে এনার আসনের চারদিকে একটা গোলাকার বেষ্টনী করবে। তারপর শুকনো কাঠ এবং বলি প্রদত্ত প্রাণীর কিছুটা হাড়, চামড়া আর মাংস মিশিয়ে আর একটা বেষ্টনী করবে। এরপর সেই বেষ্টনীতে আগুন ধরাবে। তোমাদের 5 জন স্ত্রীলোককে সেই অগ্নিবেষ্টনীর উপর খালি পায়ে নৃত্য করতে হবে। এই প্রক্রিয়ায় এনাকে অধিষ্ঠান করতে হয়। এরপর যখন ওনার অধিষ্ঠিত হওয়ার লক্ষণ প্রকাশ পাবে, অর্থাৎ মূর্তিটা অল্প রক্তিম আভা প্রতিফলিত করবে, তখন সেই বলি প্রদত্ত প্রাণের বাকি রক্ত দিয়ে এনাকে সিক্ত করবে। একটা নারকেলের শুকনো ছোবায় সেই বলির আরো কিছুটা মাংস এবং চামড়া এনে এনাকে প্রসাদী হিসেবে উৎসর্গ করবে। তারপর সারা রাত এনাকে একলা ছেড়ে দেবে। সেই সীমানায় কেউ থাকবে না। বাকি কাজ উনি নিজে থেকেই করে নেবেন। এই বলে বৃদ্ধ লোকটি থামলেন। সামনে বসে থাকা দুজন ওরাও জাতির লোক অবাক দৃষ্টিতে সেই মূর্তির দিকে চেয়ে রইল। তারপর তাদের মধ্যে থেকে একজন বলে উঠল, কিন্তু কিন্তু জোয়ান ছেলেটা পাবো কই? কাউকে মারবো বললে সে তো আর এমনি এমনি আইবে না। আর এই যে ফুলটোর কথা বললেন, এও তো আমাকে এখানে পাওয়া যায় না। এসব কই পাবো? তোমাদের কিছুই করতে হবে না, শুধু কষ্ট করে আর বুদ্ধি খাটিয়ে একটু লোকালয় এই মূর্তি নিয়ে যেতে হবে। বাকি কাজ উনি নিজেই করে নেবেন। আর ফুলের জন্য ভাবতে হবে না। পুজোর দিন সেই ফুলের মালা নিয়ে আমি তোমাদের কাছে পৌঁছে যাব। পুজোর সময় আমি সেখানে থাকবো। আর বলি তো হওয়ার পর কি করব? সেই রাতে বলি দেওয়া মৃত ব্যক্তির বাকি শরীর আর তোমাদের মৃতপ্রায় সন্তানকে আমার সাথে আমার এই বাড়িতে নিয়ে আসব। আমি এরপর যা করার করব।
পরের দিন তোমরা সম্পূর্ণ সুস্থ অবস্থায় সেই সন্তানকে নিয়ে যাবে। আপনিও মরাঠলিয়ে কি করবেন? আমরা তো পুড়িয়ে দিতাম। মাসান যজ্ঞের নাম শুনেছ তোমরা কখনো? তাদের মধ্যে দুজনেই এই প্রশ্নে একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করল। তাদের মুখভঙ্গি বলে দিচ্ছে তারা এর উত্তর জানে না। সে এবারে বেশ দৃঢ় কণ্ঠে বলল, যেটা জানো না সেটা নিয়ে প্রশ্ন করবে না। আমি যেমন বলবো তেমন না করতে পারলে আমার কাছে সাহায্য চাইবে না। এত প্রশ্ন আমার ভালো লাগে না। আর কোনো জিজ্ঞাসা আছে তোমাদের মনে? হ্যাঁ, এই জিনিস কতদিন তো করতে হবে? 100 বছর। পরের বছর থেকে শুরু করবে। আর কিছু? আর কোনো প্রশ্ন জিজ্ঞেস করল না তারা। বাইরে বৃষ্টির তেজ ক্রমশ বাড়তে থাকলো। বৃদ্ধ লোকটি উঠে ঘরের ভিতরে থেকে একটা কলা পাতা এনে সেই মূর্তিটিকে ভালো করে ঢেকে দিলেন। তারপর একটা নারকেল গাছের দড়ি এনে সেটা বেঁধে তাদের হাতে তুলে দিয়ে বললেন, বলি প্রদত্ত মানুষটি যেন অক্ষত হয় সেটা খেয়াল রাখবে। বলিতে খুঁত থাকলে তিনি রুষ্ট হবেন, তখন কিন্তু অনর্থ হতে পারে। তারপর এই অঘরীনন্দ কোনো কিছুই করতে পারবে না। কথাটা যেন মনে থাকে। এছাড়া আর কোনো চিন্তা করবার দরকার নেই। ঠিকঠাক মতো সব কিছু হলে আবার জল দিয়ে সেই আসন ধুয়ে ফেলবে। এইভাবে প্রত্যেক বছর একই প্রক্রিয়া করবে। যাও এখন, সবই তো বলে দিলাম। এখন এসো, আমার একটু অন্ধকার দরকার। কথাটা বলার সময় একটা অস্বাভাবিক দৃঢ়তা এবং ঋজু ভাব লক্ষ্য করা গেল বৃদ্ধ লোকটির মুখে। সাথে সাথে একটা তীব্র মেঘের গর্জন যেন ওই পরিবেশে অশনি সংকেত মাত্রার প্রাবল্য বৃদ্ধি করল। ওরাও জাতির দুজন লোক ওনাকে প্রণাম করে মূর্তিটা হাতে নিয়ে আবার হাঁটা দিল জঙ্গলের ভিতরে। বৃদ্ধ লোকটি তাদের চলে যাওয়ার দিকে একটা মুচকি হাসি হেসে হঠাৎ তাদের পিছন থেকে ডাকল, শোনো। লোক দুটি আবার থমকে দাঁড়িয়ে পিছন ফিরে তাকালে অঘরীনন্দ বলল, সমস্যার সমাধান হয়ে গেলে আমি ব্রহ্মানন্দকে একটা চিঠি লিখে দেব। তবে একটা বিষয়, তোমাদের এই রোগ নিরাময়ের পদ্ধতি নিয়ে মুখ বন্ধ রাখতে হবে। এমনকি তোমাদের গুরুকেও বলা যাবে না। এসব তন্ত্রের গূঢ়বিদ্যা, বুঝেছ? 5 কান হলে যে বিপদ আসবে তার রেশ আমি আর ব্রহ্মানন্দ মিলিয়েও কাটাতে পারবো না। আপনি নিশ্চিন্ত থাকুন। আপনি আমাদের গুরুদেবের বন্ধুটো আছেন, মানে আমাদেরও গুরুদেব। আপনার উপর আমাগো আস্থাটো আছে। আপনার আদেশটো রোমান্য হবে ক্লাই। লোক দুটো এরপর জঙ্গলের ভিতর অদৃশ্য হয়ে গেল। অঘরীনন্দ আবার একটা নেশার দ্রব্য ধরিয়ে দালানে পা ছড়িয়ে বসে এক রাশ ধোঁয়া ছেড়ে এই মনোরম প্রকৃতি উপভোগ করতে লাগলেন। তার মনে এক অদ্ভুত প্রশান্তি। এখন অনেক বছরের জন্য নিশ্চিন্ত হওয়া গেল। এক হাত দিয়ে বাম কানের দুলের ওপর তিনি হাত বোলাতে লাগলেন। বিদ্যুতের আলো আর একবারের জন্য রাতের জাগ্রত প্রাণীদের দৃষ্টি আকর্ষণ করল দালানের দেওয়ালে টাঙানো ধুলো পড়ে যাওয়া ছোট্ট মাটির বাক্সে গোটা গোটা বাংলা হরফে লেখা অঘরীনন্দ বাগচির নামটার উপর। সাল 2023, ধর্মশালা, হিমাচল প্রদেশ। তমসার আধার যেন এক স্নিগ্ধ কালো রেশমি চাদর ছড়িয়ে রেখেছে প্রকৃতির উপর। তারই মাঝখানে আকাশ ভেদ করে পরপর অনেকগুলো উঁচু স্তম্ভের মতো বৌদ্ধ মঠ অবিন্যস্তভাবে দাঁড়িয়ে রয়েছে। রাতের অন্ধকারে তাদের গাত্রবর্ণ ঠিক বোঝা যাচ্ছে না। সবশেষে অদূরবর্তী স্থানে একটা উঁচু পাথরের উপর অপেক্ষাকৃত একটা বড় মঠ দেখা যাচ্ছে। তার চূড়ায় বৌদ্ধ প্রতীকের এক ধ্বজা হাওয়ায় উঠছে। খুব সম্ভবত এটাই আনুষঙ্গিক মঠগুলোর মধ্যে প্রধান। হাঁটতে হাঁটতে সেদিকে এগিয়ে গেলেন একজন সাধক।
মঠের সামনে দালানের মতো অংশে সারি সারি প্রদীপ জ্বলছে। উপরে ওঠার সিঁড়ির প্রতি ধাপের দুপাশ জুড়ে সাজিয়ে রাখা আছে একটি করে প্রদীপ। সেখানেই বসে এক একটা করে পুঁথি নিয়ে প্রদীপের আলোয় পড়াশুনো করছে কয়েকজন মুন্ডিত মস্তকের ছোট বাচ্চা। সেই লোকটা সেদিকে এগিয়ে গিয়ে তাদের মধ্যে একজন বাচ্চাকে বললেন, बेटा किसी बड़े बुजुर्ग को जरा बुला के लाओ, उनसे कहो एक साधु बाबा आए हैं। বাচ্চা তাকে একবার আপাদমস্তক দেখে নিয়ে তার পুঁথি বন্ধ করে তাকে ইশারায় তার সাথে আসতে বলল। তিনিও আর কথা না বাড়িয়ে বাচ্চাটাকে ফলো করতে শুরু করলেন। লম্বা বারান্দার দুদিকে রং বেরঙের কাঁচের সার্সি লাগানো রয়েছে। একদিকের দেওয়াল ঘেঁষে রয়েছে ঘূর্ণায়মান প্রার্থনা চাকতি। প্রদীপের আলোয় চারিদিকে এক আলো আধারির রহস্যময় পরিবেশের সৃষ্টি করেছে। কোথা থেকে একটা বড় ঘণ্টার ধীর গতির ছন্দবদ্ধ আওয়াজ কানে আসছে। হাঁটতে হাঁটতে বাচ্চাটা একটা রঙিন তোরণের সামনে এসে দাঁড়ালো। দুজন অতন্দ্র প্রহরী বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। বাচ্চাটা কি একটা ইশারা করতে প্রহরীরা দরজা খুলে দিল। বাচ্চাটা তাকে ভিতরে ঢোকার ইশারা করল। তিনি মন্ত্রমুগ্ধের মতো ভিতরে প্রবেশ করলেন। সম্পূর্ণ অন্ধকার একটা ঘর। তিনি প্রবেশ করতেই দরজাটা আবার বন্ধ হয়ে গেল। হঠাৎ অন্ধকারের বুক চিরে কোথা থেকে একটা গম্ভীর আওয়াজ ওদের কানে এলো। आइए आइए साधु महाराज, आइए तशरीफ रखिए। बताइए आपका नाम और कहां से आना हुआ। এইবারে সামনের বিশালাকার এক সোনালী রঙের বৌদ্ধ মূর্তির নিচে একটা ছোট্ট মোমবাতির আলোয় প্রকট হলেন একজন বৃদ্ধ অবলোকিতেশ্বর লামা। বয়স দেখে কত আন্দাজ করা যায় না। পরনে একটা খয়েরি রঙের বসন। সাধু ওনার সামনে গিয়ে বসলেন। मेरा नाम ब्रह्मानंद आचार्य है। मैं बंगाल से आया हूँ। इस देश के सारे पावन भूमि के यात्रा पे निकला हूँ मैं। अच्छी बात है। मैं लामा संघ पे इस मठ का मुखिया। आप हमारे यहाँ आए, हमें बहुत खुशी मिला। कुछ खाएंगे? अगर मिल जाता तो अच्छा होता। बहुत देर से जोरों की भूख लगी है। काफी देर से जो भटक रहा हूँ। मालूम ही था मुझे। आपके कमरे में खाना भेज दिया गया है। आप बंगाल के किस भाग से हैं? पश्चिम बंगाल के शांति निकेतन से आया हूँ मैं। ओह, रंग का त्योहार का जगह से हैं आप। अच्छा है, अच्छा है। आपका वहाँ कोई आदिवासी लोगों के साथ कुछ रिश्ता है? हाँ, वो तो मेरे शिष्य समान है। लेकिन आप ये सब कैसे? कुछ शक्तियां मुझ में भी है साधु महाराज। आपने जब अपना परिचय दिया तभी कुछ कुछ चीज आपके बारे में मुझे मालूम हो गया। जैसे मुझे मालूम है कि आपका जन्म 150 साल पहले हुआ है। आपकी राशि है कर्कट। जन्मदिन गुरुवार है, रात के 9 बजे। आपका जन्म वाराणसी में हुआ था, लेकिन 20 का उम्र में आप आपके एक दोस्त के साथ बंगाल चले आए। तब से आप बंगाल में ही रहते हैं। क्यों? चौंक गए? और भी बहुत कुछ है, बाद में बताऊंगा। अभी आप थक चुके होंगे। आप खाना खा के आराम कर लीजिए, कल सुबह पाठ करेंगे, ठीक है? ব্রহ্মানন্দ আচার্য ওনাকে প্রতি নমস্কার জানিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন। সাথে সাথে আবার সেই ঘন্টার আওয়াজ কানে এলো। এতক্ষণ যেন একটা ঘোরের মধ্যে ছিলেন তিনি। ঘোরটা কাটতেই মনে মনে একবার ভাবলেন, লামা সাংপে কি অন্তর্যামী নাকি? না বলতেই সবকিছু বুঝে গেলেন। হতেও পারে। বৌদ্ধ ধর্মে এরকম প্রচুর লামার আবির্ভাব হওয়ার ঘটনা রয়েছে, যাদের অন্তরের দৃষ্টি অত্যন্ত প্রখর।
রাতের ঝিঝি পোকার ডাকে ওনার জ্ঞান ফিরল। এখনো সেই বাচ্চাটা বাইরে দাঁড়িয়ে আছে। তিনি বেরোতেই সে তাকে পিছন পিছন আসতে বলল। লম্বা বারান্দা পেরিয়ে বাঁদিকে ঘুরতেই তিনি দেখলেন সারি দেওয়া ঘর রয়েছে। তারই মধ্যে একটা ঘরের সামনে গিয়ে দৌড়ে বাচ্চাটা দাঁড়িয়ে পড়ল। বুঝিয়ে দিল এটাই তার ঘর। তিনি সেই ঘরের সামনে বাচ্চাটির মাথায় হাত রেখে বললেন, शुक्रिया बेटा। বাচ্চাটা একটা মিষ্টি হেসে দৌড়ে চলে গেল। বড় ক্লান্ত লাগছে তার নিজেকে। আজ রাতে আর কিছু সম্ভব নয়। ভিতরে ঢুকে যাই হোক একটা কিছু মুখে দিয়ে গায়ে এলিয়ে দিবেন বিছানায়। এই চিন্তা করতে করতেই সেই ঘরের দরজা নিঃশব্দে বন্ধ করলেন তিনি। ঘরে ঢুকে দেখলেন একজনের জন্য উপযোগী ঘর। একটা সাজানো খাট, সেখানে নরম একটা বালিশ, রঙিন শার্সি লাগানো একটা বড় জানালা, একপাশে একটা ছোট্ট কুলকেজ আর গ্লাস, একটা টেবিলের উপর ঢাকা দেওয়া একটা বাটি। সেটা খুলতেই দেখলেন ভেতরে দুধ চিড়ে রয়েছে। এই খিদে পেটে এটাই অমৃত। কোনো মতে ক্লান্ত শরীরে সেটা গলাধকরণ করে বিছানায় দেহ ছেড়ে দিলেন। একটা শীতল বাতাস কাচের জানালার ভেতর দিয়ে ঘরের আবহাওয়াকে ঠান্ডা করে দিল। রাত বাড়ার সাথে সাথে ওনার চোখে নেমে আসা ঘুম আর বাইরের নিশ্ছিদ্র অন্ধকারের সাথে এই বৌদ্ধ মঠ যেন মিলেমিশে একাকার হয়ে গেল। সাল 2024, বর্তমান শান্তিনিকেতন। আগামীকাল দোল উৎসব, বাংলা ও বাঙালির 12 মাসে 13 পার্বণের একটা অন্যতম উৎসব। এই উৎসবের যদি কোনো অফিসিয়াল ভেন্যু থেকে থাকে, সেটা আর কোথাও নয়, খাস রবি ঠাকুরের প্রিয় স্থান শান্তিনিকেতন। সাদামাটা এবং সাদাকালো জীবনের থেকে কিছুদিনের জন্য একটু রঙিন হওয়ার স্বপ্নে বহু বাঙালি ভিড় করে আসে এই নস্টালজিক অঞ্চলে। গতকালই এসেছে বিজয় আর পিউ। তাদের বিয়ে হয়েছে মাত্র 4 মাস। বিয়ের পর তাদের এই প্রথম একসাথে বাইরে বেড়াতে আসা। সোনাঝুরি হাটের একদম সামনের একটা ছোট্ট কটেজে উঠেছে ওরা দুজন। এর ঠিক সামনেই প্রত্যেক দিন বিকালে বসে হাট। বহু বিখ্যাত তারকাদের আগমন হয় এই স্থানে। প্রাকৃতিক সৌন্দর্য এবং গ্রাম্য অভিজ্ঞতায় হালকা শহুরে ধাঁচের ছোঁয়া উপভোগ করার শ্রেষ্ঠ স্থান এই জায়গা। সাঁওতাল গোষ্ঠীর নাচ, রং বেরঙের কাপড়, মাটির হাড়ি, কলসি এবং অন্যান্য মূর্তি বিক্রি, খাওয়া দাওয়া এবং বাউল সঙ্গীত, সব মিলিয়ে সবসময় যেন একটা মাধুর্যপূর্ণ আমেজ বিরাজ করে এখানে। এদের ঠিক পিছনে রয়েছে এই আদিম আরণ্যক কটেজ। ইন্টারনেটে দেখেই এই কটেজের সন্ধান পেয়েছিল তারা। এদের ঘরগুলো খুব একটা বড় নয়, মাঝারি সাইজের, তবে সদ্য বিবাহিতদের জন্য খুবই ভালো। খুব একটা লোকজন নেই, প্রাইভেসি মেনটেন হয় ভালো। স্নান সেরে কাঁচের আয়নার সামনে দাঁড়িয়ে খোলা পিঠে ভিজে চুল ফেলে শুকোচ্ছিল পিউ। খাটে শুয়ে নববিবাহিত স্ত্রীর সেই অপার্থিব দৃশ্যের উপভোগ করছিলেন বিজয়। আর চোখে সেটা লক্ষ্য করেই কথা ঘুরিয়ে পিউ জিজ্ঞেস করল, এই কাল কখন থেকে খেলা শুরু গো? কথা শোনা মাত্রই চমক ভাঙল বিজয়ের। দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল, খেলা? হ্যাঁ, ওই হবে হয়তো 6টা-7টা নাগাদ। আগেরবার যখন বন্ধুদের নিয়ে এসেছিলাম 8টায় মাঠে পৌঁছে দেখেছিলাম সব রং মেখে ফেলেছে। আচ্ছা, এখানে আগে নাচ গানের প্রোগ্রাম হয় না? টিভিতে দেখতাম তো। সকাল থেকেই তো শুরু হয়ে যায়। দেখো, দোল শুরু হওয়ার কোনো পার্টিকুলার টাইম নেই। যখন থেকে সবাই রং বের করা শুরু করবে তখনই খেলা শুরু। ওদিকে নাচ গান নিজের মতো চলতে থাকবে, আর এদিকে লোকজন খেলবে। তাহলে আজ সারাটা দিন কি করে কাটাবো? আড়মোড়া ভাঙতে ভাঙতে বিজয় খাট থেকে নেমে বলল, শান্তিনিকেতনে এসে এসব নিয়ে ভাবলে জায়গাটাকে অপমান করা হবে পিউ। ডোন্ট রিপিট ইট অ্যাগেন। দুপুরের খাবার খেয়ে বিকেলে একটু হাট থেকে বেরিয়ে আসবো। তোমার তো ফার্স্ট টাইম, ভালো লাগবে। ঠিক আছে, চলো ঘুরে আসবো। তুমি তাহলে স্নান সেরে নাও, তারপর খেতে যাবো, কেমন? হ্যাঁ, পিউ এই প্রথমবার শান্তিনিকেতন এলো। আসলে সে বাঙালি হলেও জন্মের পর থেকে তার জীবনের বেশিটা সময় কলকাতার বাইরে কেটেছে, তাই বাঙালির কালচার বিষয়টা এখনো ঠিক রপ্ত হয়নি তার। দুপুরের খাবারের পর একটু বিশ্রাম নিয়ে বিকেলে সোনাঝুরির হাট দেখতে বেরোলো তারা। কটেজ থেকে দুপা হাঁটতেই জমাটি এই হাট।
আগে প্রত্যেক শনিবার করে বসতো, এখন রোজই বসে। একদিকে কানে আসছে বাউল গানের আওয়াজ, শাড়ি দিয়ে বিক্রি হচ্ছে রং বেরঙের কাপড়, শাড়ি, চুড়ি, ছোট ছোট মাটির মূর্তি, শোপিস, খেলনা, একতারা, বিভিন্ন জিনিস। আর একদিকে শাড়ি দিয়ে আছে খাবারের দোকান। একটা জায়গায় গোল করে সাঁওতাল নৃত্য পরিবেশন করা হচ্ছে। ইউ বেশ খুশি, সে কোনটা ছেড়ে কোনটা দেখবে বুঝে উঠতে পারছে না। বিজয় বলল, যাও যাও, যা ইচ্ছে করো, যা যা কেনা দিচ্ছে কেন, যাও। দ্রুত বিজয়কে একবার জড়িয়ে ধরে সে ছুটে চলে গেল। বিজয় হালকা করে হেসে একটা সিগারেট ধরিয়ে এদিক ওদিক ঘুরে দেখতে লাগলো। তার এসব জিনিসের প্রতি আর কোনো ইন্টারেস্ট নেই। আসলে যে জিনিসের জন্য অপেক্ষা থাকে না বা খুব সহজলভ্য হয়ে যায়, তার প্রতি মানুষের টান দিন দিন কমতেই থাকে। তবু সোনাঝুরি হাট বরাবরই তার প্রিয় জায়গা। হাঁটতে হাঁটতে একটু অন্যদিকে চলে এসেছিল বিজয়। এদিকটা একটু নিরিবিলি আর শান্ত, কোনোবার আসা হয়নি এদিকটা। এখান থেকে দূরে একটা ঘন জঙ্গল দেখা যাচ্ছে। আশ্চর্য, এখানে অদূরে একটা জঙ্গল আছে সেটা তো জানা ছিল না। কিছুটা এগোতেই হঠাৎ সে দূরে দেখল একটা লোক একটা একতারা বাজিয়ে যাচ্ছে। তার সামনে ছড়িয়ে রাখা আছে অনেকগুলো মাটির মূর্তি। লোকটা এরকম হাট থেকে আলাদাভাবে বসে আছে কেন? কৌতূহলবশত বিজয় হাতের সিগারেটটা ফেলে দিয়ে সেই দিকে এগিয়ে গেল। লোকটার সারা গায়ে যেন রাজ্যের ময়লা কেউ বেশ করে লেপে দিয়েছে। গায়ে জড়ানো একটা পুরনো ময়লা চাদরও সেই দৃশ্যে যেন দেখা যাচ্ছিল। মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, একটা চোখ কটা, হাতে একটা লোহার বালা আর কানে একটা ছোট্ট ঝুলওয়ালা দুল। কাছে যেতেই লোকটা একতারা থামিয়ে হাসতে হাসতে বলল, বলেন বাবু, কি দিব? কিছু পছন্দ হয় কিনা দেখেন। হুম হুম সে না হয় দেখছি, কিন্তু তুমি এরকম আলাদাভাবে বসেছো কেন? লোকজন তো তোমায় দেখতেই পাবে না। লোকজনের দেখার দরকার নেই তো, আমার তো 2-3 জন খদ্দের হলেই হয়ে যায়। বিক্রি করাটা আমার পেশা নয়, একরকম নেশাই বলতে পারেন। এই বছরের একটা সময় একটু এসে বসি, ভালো লাগে। তবে একটা বিষয়, যারা আমাকে একবার দেখে তারা ভুলতে পারে না। বাহ, তার মানে তোমার জিনিসের মান বেশ ভালো। তোমার কাছে তো বেশ ভালো ভালো মূর্তিও আছে দেখছি। এগুলো কি তুমি নিজেই বানাও? না বাবু, এগুলো আমার বাবার বানানো। আমরা উড়াও জাতির লোক। আমরা মাটির মূর্তি, চটের থলে, তাঁতের কাপড় এসব বানিয়ে থাকি। তবে খুব একটা বিক্রি করি না। আমাদের কাজ আমাদের খুব প্রিয়। হ্যাঁ, সেটাই স্বাভাবিক। বন্য সভ্যতার এখনও কিছুটা ছাপ এই সাঁওতাল, ওরাও, মুন্ডা এসব জাতির লোকেদের মধ্যে তাও দেখা যায় শুনেছিলাম। শিল্প তো মানব সভ্যতার বহু প্রাচীন অংশ, তোমরা সেগুলোই রক্ষা করে যাও। তা ভাই, এগুলো তো তোমার বাবার বানানো, তুমি নিজে কিছু বানাও না? হ্যাঁ, বানাই তো। এই যে এই পিছনের মূর্তিগুলো আমারই বানানো। এই হাতিগুলো, তারপর ওই ওই মানুষের মূর্তিগুলো সবই আমার বানানো। তবে আমার সেরা কাজটা আমি কাউকে বিক্রি করি না বাবু। হ্যাঁ, কেউ দেখতে চাইলে তাকে দেখাই শুধুমাত্র। আপনি দেখবেন? কই দেখাও দেখি, কেমন তোমার সেরা কাজ। আর সেরা কাজ যখন পেছনে লুকিয়ে রাখলে কি করে হবে? বিক্রি না করলে আর কি হবে? লোকটা হাসতে হাসতে তার পিছনে রাখা একটা ময়লা চটের ঝোলা থেকে একটা মূর্তি বার করে আনলো। সেই মূর্তি অন্যান্য সমস্ত মূর্তি থেকে আলাদা। মূর্তিটা দেখে মনে হচ্ছে সেটা মাটির নয়, সম্পূর্ণ কোষ্টি পাথরের মূর্তি। সূর্যাস্তের রক্তিম আভায় তার কৃষ্ণ রঙের গাত্রবর্ণ যেন চকচক করছিল। মূর্তিটার যদি বিবরণ দেওয়া হয় তবে তার শরীরের অগ্রভাগ সম্পূর্ণ মানুষের মতো, তবে পশ্চাৎভাগ ঘোড়ার মতো। মাথায় লম্বা উড়ন্ত কেশরাশি ঘাড় অবধি নেমে গেছে। মূর্তিটা 2 হাতে ধরা একটা খড়গ আর একটা বাটি, 2 চোখে ক্রূর দৃষ্টি, নাকে একটা নথ পরানো, আর মুখভাগ থেকে একটা লাল লম্বা জিভ বেরিয়ে এসেছে প্রায় বুক পর্যন্ত। বিজয় অবাক হয়ে দেখতে থাকলো সেই মূর্তিটাকে। সে যেন মন্ত্রমুগ্ধ হয়ে গেল সেই মূর্তির দিকে তাকিয়ে। এরকম অদ্ভুত মূর্তি সে আগে দেখেনি।
লোকটা মাথা নিচু করে বিজয়ের মুখের দিকে এগিয়ে গিয়ে একটা সূক্ষ্ম হাসি দিয়ে জিজ্ঞেস করলো, পছন্দ হয়েছে বাবু? হ্যাঁ, এই মূর্তি সারা শান্তিনিকেতনের কোথাও কখনো দেখিনি। শুধু শান্তিনিকেতন কেন, আমি এর বাইরেও কখনো এই মূর্তি দেখিনি। দারুণ মাইথোলজিক্যাল রেফারেন্স একটা। কি কি নাম এটার? এর নাম হলো মারাংবুড়ু। অদ্ভুত নাম। এই নাম তোমরা দিয়েছ? যাই হোক, এটা বিক্রি করো না কেন? কারণ আমরা এই মূর্তিকে আমাদের ভগবান মান্য করি, একে পুজো করি। এখন আপনি কন, ভগবানকে কি বিক্রি করা যায় বাবু? বিজয় একটা মুচকি হাসি দিয়ে উঠে দাঁড়িয়ে পকেট থেকে মানিব্যাগ বের করতে করতে বলল, বর্তমান জগতে সব কিছুরই দাম হয়। এটা আমি কিনতে চাই। তুমি কত দাম চাও বলো। না বাবু, আমি ভগবানকে বিক্রি করতে পারবো না। বললাম যে তুমি যা দাম চাও আমি দেব। তুমি নতুন করে আরো ভালো করে তোমাদের ভগবানের মূর্তি বানাতে পারবে। বলো এখন কত চাও? আপনি সত্যি এই মূর্তি কিনতে চান? আপনি ভেবে বলছেন তো? যে কোনো মূল্যের বিনিময়। বিজয় মূর্তিটার প্রতি যেন এক অমোঘ টান অনুভব করছে। সে যেন যে কোনো মূল্যে এই মূর্তিটা তার কাছে রাখতে চায়। হ্যাঁ, একটু আধটু প্রাচীন জিনিস সংগ্রহ করার নেশা তার রয়েছে, তবে এরকম ব্যস্ত সে কখনো হয়নি। লোকটা কিছুক্ষণ যেন সেই মূর্তিটার দিকে এক দৃষ্টে তাকিয়ে কি যেন ভাবল, তারপর হঠাৎ একটা হাসি হেসে বিজয়ের দিকে ফিরে বলল, ঠিক আছে বাবু, আপনি নিয়ে যান, কোনো পয়সা লাগবে না। হ্যাঁ, সে কি বিনামূল্যে তোমরা তোমাদের এই অমূল্য বস্তু দিয়ে দেবে? আপনার এ মূর্তি পছন্দ হয়েছে, এ আমাদের সৌভাগ্য। কিন্তু তাই বলে নিজের ভগবানের মূল্য ধার্য করব এমন নীচ আমি নই বাবু। আপনি নিয়ে যান, শুধু একটু যত্ন করবেন, ওকে একটু পেট ভরে খেতে দেবেন, হতেই ওনার পুজো সম্পন্ন হয়ে যাবে। নিশ্চয়ই। বলছি, তোমরা কি করে পুজো করো আর কি কি ভোগ দাও ওনাকে? সেটা সেটা আপনি নিজেই বুঝে যাবেন বাবু। এই নিন। শেষ কথাটা বলার সময় তার কণ্ঠে একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করল বিজয়। একটা তীর্যক হাসি হেসে একটা শালপাতায় জড়িয়ে নিজের ভগবানকে এগিয়ে দিল সেই লোকটা। বিজয় সেই হাসিটা লক্ষ্য করে জিজ্ঞেস করল, তোমার নাম কি? কারাম। আমি আসছি বাবু। সে কি, বাকিগুলো তো বিক্রি হলো না? এখনো তো হাটও বন্ধ হয়নি, আর তুমি চলে যাবে? লোকটা তার বাকি সমস্ত জিনিস সেই থলোতে গুছিয়ে নিতে নিতে বলল, আমার যা দরকার ছিল সেটা হয়ে গেছে, আমি এখন যাই বাবু। ভালো করে মূর্তিটা দেখবেন, আর আশা করি আপনার সাথে আমার আবার দেখা হবে। লোকটা শেষ কথাগুলো একটা ঘুণ ধরা কণ্ঠে বলে বিজয়ের সামনে দিয়ে সেই একই রকম হাসি হেসে সোনাঝুরির পিছনের দিকে জঙ্গলের দিকে এগিয়ে যেতে লাগলো। বিজয় স্থানুর মতো দাঁড়িয়ে সেদিকে দেখতে লাগলো। বিকেলের শেষ পড়ন্ত আলোতে দেখল লোকটা যেন জঙ্গলের মধ্যে কোথায় হারিয়ে গেল। বেশ কিছুক্ষণ পরে একটা কাকের কর্কশ শব্দে বিজয়ের হুঁশ ফিরল। সে একা একা এই নির্জন স্থানে দাঁড়িয়ে আছে। আকাশটা লালচে হয়ে এসেছে, সূর্য ডুবে গেছে, তবে শেষ বেলার আলো ফুরিয়ে যায়নি। ঘড়ি দেখেই বিজয় ভাবল পিউ নিশ্চয়ই তাকে খুঁজছে। দ্রুত পা চালিয়ে হাঁটা দিল বিজয় আবার হাটের উদ্দেশ্যে। সোনাঝুরিতে গিয়ে বিজয় দেখল শকুন্তলা হোটেলের সামনে পিউ দাঁড়িয়ে রয়েছে। বিজয় সেদিকে এগিয়ে গিয়ে হাসতে হাসতে বলল, সরি, একটু দেরি হয়ে গেল। তোমার কেনাকাটা কমপ্লিট? এই, কোথায় ছিলে তুমি? হ্যাঁ, বেশি কিছু নিইনি, ওই একটা চাদর আর দুটো শোপিস নিয়েছি। এই, তোমার হাতে এটা আবার কিসের প্যাকেট? তুমি আবার কি কিনলে? ভগবান কিনেছি, চলো রুমে গিয়ে দেখাচ্ছি, এসো। সোনাঝুরির হাট পিছনে রেখে ওরা দুজনে আরণ্য কটেজের দিকে এগিয়ে গেল।
দিনের স্বাভাবিক আলো ফুরিয়ে রাতের অন্ধকার নেমে আসছে। শেষ মুহূর্তে দোকানপাট থেকে কেনাকাটা চলছে, কিছু দোকানি দোকান গোছানোর কাজ করছে। আরণ্যক কটেজে ঢোকার মুহূর্তে এক বাউল গানের সমাপ্তির সুর আর কিছু হাততালির শব্দ দুজনের কানে এলো। রুমে ফিরে দুজনে হাত মুখ ধুয়ে বিজয়ের আনা সেই প্যাকেট খুলল। তারপর শালপাতায় মোড়া সেই কোষ্ঠী পাথরের মূর্তিটি বেরিয়ে এলো। পিউ অবাক হয়ে জিজ্ঞেস করল, এরকম মূর্তি তো সারা সোনাঝুরি ঘুরে আমি একটাও দেখিনি, তুমি কোথায় পেলে? সোনাঝুরি কেন, সারা শান্তিনিকেতন, এমনকি এর বাইরেও কোথাও এই মূর্তি পাবে না। আজ হাঁটতে হাঁটতে একটু অন্যদিকে গিয়েছিলাম, আগে কখনো যাইনি ওদিকে। তো একটু দূরে দেখলাম ওরাও জাতির এক বিক্রেতা অনেক মূর্তি নিয়ে বসেছিল, সেই সব আর 5টা সাধারণ মূর্তির মতো। আমার পছন্দ না হওয়ায় ও আলাদা করে ঝোলার মধ্যে রাখা এই মূর্তিটা বের করে আমায় দেখালো। সত্যি বলছি, মূর্তিটা আমার পছন্দ হয়েছিল। আলাদা করে রেখেছিল কেন? কারণ মূর্তিটা নাকি ওদের ভগবান। কি যেন নাম বলল, বুরু না কি একটা, মনে পড়ছে না। যাই হোক, প্রথমে তো দিতেই চাইছিল না, পরে হঠাৎ কি হলো জানি না, একেবারে বিনামূল্যেই দিয়ে দিল। নিজের ভগবানকে এমনি এমনি দিয়ে দিল? আমার না কেমন জানি ঠেকছে বিষয়টা। তুমি কাল এটা ফেরত দিয়ে এসো, কেমন? ওমা, কেন? আরে পছন্দ হয়েছে বলেই তো আনলাম, ফেরত কেন দেব? শোনো, কারোর ধর্ম বা বিশ্বাস তাদের থেকে নিয়ে নেওয়া উচিত নয়, কিন্তু আমি আশ্চর্য হচ্ছি, প্রথমে না করেও হঠাৎ সেই বা এত সহজে কি করে দিয়ে দিল। আমার মন বলছে এর পেছনে নিশ্চয়ই কোনো খারাপ অভিসন্ধি লুকিয়ে আছে, জানো? উফ পিউ, আরে কলকাতার বাইরেও যে বাঙালির মধ্যে এত কুসংস্কার আছে জানতাম না তো। সব বিষয়ে মশকরা করা ভালো নয় বিজয়, তুমি প্লিজ আমার কথাটা শোনো, আর কালকেই আবার সেই লোকটাকে এটা ফেরত দিয়ে এসো। আর এটা দেখতেও কেমন একদম অদ্ভুত ধরনের, কেমন একটা একটা না না না, তুমি ফেরত দিয়ে আসবে কালকে, আমি কিছু জানি না। বিজয় কিছুক্ষণ স্থির দৃষ্টিতে মূর্তিটার দিকে তাকিয়ে রইল। কেন জানি এখন তার মূর্তিটার প্রতি বিশেষ আকর্ষণ অনুভূত হচ্ছে না। তখন কি হয়েছিল তার যে এত তীব্র আকর্ষণ অনুভব করলো? কেন জানি তারও মনে এখন অদ্ভুত অনুভূতি হচ্ছে, একটা নেতিবাচক অনুভূতি। তাই সেও ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে বলল, ঠিকই বলেছ, বুঝলে, আমার মনটা হঠাৎ কেমন খুঁতখুত করছে। ঠিক আছে, কাল বিকেলে যার জিনিসটাকে ফেরত দিয়ে আসবো। এখন চলো, আজকে ডিনারটা শকুন্তলা থেকে করব, ভালো বাঙালি থালি পাওয়া যায় এখানে। রেডি হও, চলো। ঠিক আছে। পিয়ুষ সেই মূর্তির দিকে একটা তীর্যক দৃষ্টি দিয়ে রেডি হতে চলে গেল। বিজয় মূর্তিটাকে তাদের সেন্টার টেবিলের উপরে রেখে দিল। শকুন্তলা হোটেলে খাওয়া দাওয়া শেষ করে ওরা দুজন একটু সোনাঝুরির দিকটায় হেঁটে নিল। যেখানে হাট বসেছিল সেখানটা এখন বেশ ফাঁকা। রাতের অন্ধকারে চাঁদের আলোয় এই অংশে হাঁটার আনন্দ যেন দ্বিগুণ হয়ে যায়। একটা ঠান্ডা বাতাস তীর তীর করে বইছিল। বিজয় তার গায়ের জ্যাকেটটা পিউয়ের গায়ে জড়িয়ে দিল। একটা স্নিগ্ধ হাসি হেসে পিউ হাঁটতে হাঁটতে বলল, এই শোনো না, আমরা তো পরশু অবধি আছি, পরশু রাত্রে কোপাই নদীর ধারে একবার যাব। হ্যাঁ, পূর্ণিমার রেশটাও থাকবে। আর আমি বেলা শেষে সিনেমাতে দেখেছি দারুণ একটা ভিউ আসে, জানো, তখন থেকেই ইচ্ছে ছিল। পূর্ণিমার রাত্রে চাঁদ দেখার ইচ্ছে যখন, তখন কালকেই চলো। না, কাল দোল খেলে আর বেরোতে ইচ্ছে করবে না, পরশু রাত্রেই যাব, কেমন? এরপর পিউ 2 হাত দিয়ে বিজয়ের হাত জড়িয়ে ধরে তার কাঁধে মাথা রেখে হাঁটতে লাগলো। বেশ কিছুক্ষণ নিভৃতে নিজেদের মধ্যে একান্ত সময় কাটিয়ে তারা কটেজে ফিরে এলো। কাল সকাল সকাল উঠতে হবে। ঠিক করলো
ভোর 6:30টার মধ্যে তারা উৎসবের মাঠে গিয়ে পৌঁছবে, নয়তো প্রোগ্রামের প্রথম দিকে সিট পাওয়া যাবে না। তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। এই এলাকাটা রাত 9টার পরেই সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে যায়। একটা লাল ডিম লাইট জ্বালিয়ে দুজনেই শুয়ে পড়ল। চোখ বন্ধ করবার আগে একবার শেষবারের মতো বিজয় সেই ভগবানের মূর্তির দিকে নজর ঘোরালো। সেই অদ্ভুত দর্শন দেবতা সোজা তার চোখের দিকে ভয়াল দৃষ্টি রেখে দিয়েছে। একটু অদ্ভুত অনুভূতি লাগলো বিজয়ের। তবে বেশি কথা না ভেবে সেটা উপেক্ষা করেই বিজয় ঘুমানোর চেষ্টা করল। বেশ ক্লান্ত লাগছিল তার। তখনই জানালা দিয়ে একটা ঠান্ডা হাওয়ার ছোঁয়া বিজয়ের মুখটা ছুঁয়ে গেল। একটা দারুণ প্রশান্তি অনুভব করল সে। দুই চোখে যেন আপনা থেকে ঘুম নেমে এলো। সাল 2023, ধর্মশালা, হিমাচল প্রদেশ। রৌদ্রোজ্জ্বল দিনের আলো জানালা দিয়ে ঘরের ভেতর প্রবেশ করল। আড়মোড়া ভেঙে চোখ খুললেন তিনি। পথশ্রমের ফলে শরীরে যে ক্লান্তি ভাবটা ছিল সেটা উধাও হয়ে গেছে। অর্থাৎ রাতের নিদ্রাটা বেশ ভালো হয়েছে। বিছানায় উঠে বসতেই তিনি দেখলেন তার ঘরের দরজায় নিচের ফাঁক দিয়ে কে যেন ছোট্ট একটা কাগজ ঢুকিয়ে দিয়েছে। তিনি উঠে গিয়ে সেটা খুলতেই দেখলেন তাতে হিন্দিতে লেখা, मेरा शुभकामना लीजिएगा साधु महाराज। आशा करता हूं आज का दिन अच्छे से गुजरे। आपका नींद मैं तोड़ना नहीं चाहता था, इसीलिए ये कागज दे रहा हूं। उम्मीद करता हूं रात में नींद अच्छा हुआ है। अभी जब आप उठेंगे तो मेरे घर आइएगा, थोड़ा जरूरी बातचीत करना है। लामा सांग पे। একটু পরে বেশ অবাক হলেন সাধু ব্রহ্মানন্দ আচার্য। কি ব্যাপার, হঠাৎ সকাল সকাল এমন জরুরি তলব? দেয়ালে টাঙানো গায়ের কালো চাদরটা জড়িয়ে এক ঘটি জল খেয়ে তিনি দরজা খুলে বেরিয়ে এলেন। একটা আলমিঠে রোদ এসে পড়েছে লম্বা বারান্দা জুড়ে। বাইরের প্রকৃতি বেশ সুন্দর সেজে উঠেছে আজ সকালে। চারিদিকে বড় বড় গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো লুকোচুরি খেলছে। তিনি রয়েছেন এক বৌদ্ধ মঠে। সোজা হেঁটে গেলেন মঠের প্রধান লামা সাংপের ঘরের দিকে। দুজন প্রহরী সর্বদা ওর ঘরের বাইরে দাঁড়িয়ে থাকেন। তাকে দেখেই প্রহরী দুজন দরজা খুলে দিল। ব্রহ্মানন্দ আচার্য ঘরে ঢুকে দেখলেন মুন্ডিত মস্তক সেই বৃদ্ধ লামা বসে আছেন একটা ছোট্ট টেবিলের সামনে। ওনার পিছনে সেই বৃহদাকার সোনালী বুদ্ধ মূর্তি রয়েছে। তার সামনে খোলা কোনো এক প্রাচীন বৌদ্ধ পুঁথি, আর এক পাশে জ্বালিয়ে রাখা দুটো মোমবাতি। সম্পূর্ণ ঘরটায় সূর্যালোক যেন পৌঁছয়নি। দুটো বড় জানালায় জ্বালিয়ে রাখা অসংখ্য মোমবাতি, সেই আলোই এক অদ্ভুত আলো আঁধারি পরিবেশ সৃষ্টি করেছে। ব্রহ্মানন্দ আচার্য ঘরে ঢুকতেই তিনি মুখ না তুলেই বললেন, आइए साधु महाराज, मैं आपका ही प्रतीक्षा कर रहा था। कृपया आसन लीजिए। ব্রহ্মানন্দ আচার্য ওনাকে প্রতি নমস্কার করে ওনার সামনে হাঁটু মুড়ে বসলেন। গত রাত্রে ওনাকে ভালো মতো অন্ধকারে বুঝতে পারেননি। আজ এই আলো আধারির মধ্যেও বেশ স্পষ্ট দেখতে পাচ্ছেন ওকে। ছোট ছোট দুটো চোখ বয়সের ভারে একটু সামনের দিকে ঝুঁকে পড়েছেন। গায়ের চামড়ায় বয়সের ভাঁজ পড়েছে। তবে একটু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, क्या बात है, कोई विशेष समाचार? एक बात बताइए, आप कितने दिन से ये घूमने का काम कर रहे हैं? करीब करीब 100 साल से भी ज्यादा समय बीत गया। अब तो अच्छे से ख्याल भी नहीं है। और तब से आपके साथ बंगाल का कोई योग नहीं रहा? कुछ खास नहीं। आज से 100 साल पहले एक बार बंगाल से संपर्क हुआ तो था मेरा। तब वहाँ बच्चे किसी कारणवश मर रहे थे, मगर सब ठीक हो जाने के बाद वहाँ से किसी ने एक खत भेजा था मुझे। वही आखिरी बार था। क्यों, क्या हुआ? कोई संकट आन पड़ी है वहाँ? हाँ,
महासंकट है। आपको अभी जरूरत है बंगाल में। आपके जो शिष्य है वहां, उन लोगों के सर पे खतरा मंडरा रहा है। मैंने देखा है, वो लोग आपसे जुड़ना चाहते हैं, लेकिन कोई रास्ता नहीं मिल रहा। कोई उन लोगों का इस्तेमाल कर रहा है। तो मुझे अभी क्या करना चाहिए? मेरी राय लेंगे तो आप बंगाल की तरफ रवाना दीजिए, लेकिन उससे पहले उन लोगों को ये इत्तिला कर दीजिए, एक चिट्ठी भेज दीजिए कि वो लोग हर किसी से दूरी बनाए रखे। लेकिन खतरा किस चीज का है? मसान यज्ञ, वो एक भयानक चीज है। मैंने अपनी दिव्य यति से देखा, कोई तो है जो आपके लोगों के साथ ये कर रहा है, उन लोगों को इस्तेमाल कर रहा है। अगले साल उसका आखिरी दाव है। इससे पहले कि देर हो जाए, एक काम कीजिए। आपका कोई अपना है बंगाल में? हाँ, मेरा एक दोस्त है, अघोरी नाम है उसका। अघोरी? इसी दोस्त के साथ आप बनारस से बंगाल आए थे ना? जी हाँ। भरोसे का लायक है। हाँ, आप तो जानते ही हैं कि वही मेरा दोस्त है। उसी ने ही बच्चों को मरने से बचाया था। ठीक है, फिर उनको पूरी बात लिख दीजिए और ये लिख दीजिए कि आप आ रहे हैं। तब तक कोई भी मुश्किल आए वो संभाल ले। जी बिल्कुल, लेकिन एक बात मुझे समझ में नहीं आ रही है। कोई भला मेरे शिष्यों को हानि क्यों पहुंचाना चाहेगा? उन्होंने तो कभी किसी का कुछ बिगाड़ा भी नहीं। महाराज, ये कली युग है। आप लोगों का युग काफी पहले खत्म हो चुका है। ये नया युग है। यहाँ कोई किसी का अच्छा नहीं सोचता। अब आप चाहिए, वक्त कम है। आज ही दोपहर का खाना खा के आप निकल पड़िए। जी जरूर, अभी मैं चलता हूँ। बहुत शुक्रिया आपका लामा सांगपे। ঘাড় নেড়ে প্রতিউত্তর জানালেন বৃদ্ধ লামা সাংপে। সেই বন্ধ ঘর থেকে বাইরে বেরিয়ে এলেন ব্রহ্মানন্দ আচার্য। তার মনে এখন অনেক প্রশ্ন। নিজের ঘরে এসে প্রথমেই একটা কাগজ আর দোয়াত কলম নিয়ে তিনি লিখতে বসলেন। প্রিয় অঘোরী, পূর্বেও আমি তোমার কাছে সাহায্য প্রার্থনা করিয়াছিলাম এবং তুমি জানাইয়াছিলে তোমার সাহায্যে এখন তাহারা সকলে কুশলে আছে। আমি সেই ভরসায় দ্বিতীয়বার তোমার কাছে সাহায্য চাহিতেছি। আমি গোপন সূত্রে খবর পাইলাম যে আমার শিষ্যগণ তথা নিষ্পাপ আদিবাসীগণ চরম সংকটে বিপর্যস্ত হইয়া পড়িয়াছে। কেহ বা কাহারা তাহাদের ব্যবহার করিতেছে নিজ অসাধু কার্যসিদ্ধির নিমিত্তে। তাহারা নিষ্পাপ এবং অশিক্ষিত, তাহাদের খুব সহজেই বিপথে প্ররোচিত করাইয়া যাইতে পারে। আমি জানতে পারিলাম মাসান দোলের প্রয়োগ করা হইয়াছে তাহাদের মধ্যে। তুমি তো জ্ঞাত আছো এর অব্যর্থ প্রয়োগ সম্পর্কে। আগামী বৎসর এই বিষয়ে নাকি অন্তিম পর্যায়ে পৌঁছইবে। আমি অদ্যই রওনা হইতেছি। কোনো বিপদ আপদ হইলে তুমি সামলাইয়া নিও একটু। ইতি তোমার প্রিয় ব্রহ্মানন্দ। চিঠিটা লিখে বাইরে বেরিয়ে তিনি এক শিশু লামাকে ধরে বললেন, ये चिट्ठी जरा पोस्ट बॉक्स में डाल देना, ठीक है? শিশু লামা ঘাড় নেড়ে চলে যেতেই তিনি তার ঘরে ঢুকে একটা সিগারেট ধরিয়ে জানালার সামনে এসে দাঁড়ালেন। তার মনে এখন এক রাশ চিন্তা ঘুরপাক খেতে লাগলো। মাসানের প্রয়োগ কে করতে পারে তার শিষ্যগণের ওপর? বাইরের রোদ ঝলমলে প্রকৃতিতেও যেন মেঘের ঘন ঘটা দেখা গেল। আকাশে এখন রোদ মেঘের যেন লুকোচুরি চলছে।
সাল 2024, বর্তমান শান্তিনিকেতন, আদিবাসীদের জঙ্গল। রাতের আকাশে প্রায় গোলাকার চাঁদটা মাথার উপর এক প্রহরীর মতো দাঁড়িয়ে যেন ধরনীর সমস্ত কিছু পর্যবেক্ষণ করছে। গভীর জঙ্গলের ভিতর থেকে ভেসে আসছে একসাথে অনেকগুলো বিশালাকার ধামসা বাজানোর শব্দ। ছন্দবদ্ধ আওয়াজে রাতের স্বাভাবিক নিস্তব্ধতাকে যেন ভঙ্গ করছে। মাঝখানে আগুন জ্বালিয়ে তার উপর একটা বড় কালো হাঁড়িতে রান্না হচ্ছে ভাতের ফ্যান। একপাশে কলসিতে তৈরি হচ্ছে মাদক জাতীয় পানীয়। কলা পাতা দিয়ে চাপা দেওয়া আছে এই গরম কলসি। একদল পুরুষ মাদকের কলসির উপর জলের ছিটে দিচ্ছে। ঠিক তার পাশে সারি সারি রাখা আছে মাটির গেলাস। একটু দূরে একদল মহিলা একটা পাত্রে নারকেলের খোলা, ধুনো, মরা পোড়া ছাই আর রক্তচন্দনের একটা মিশ্রণ দিয়ে আগুন জ্বালিয়ে সেটা আয়ত্তে আনার চেষ্টা করছে। তাদের প্রত্যেকের মুখে একটা করে কালো রঙের দাগ কাটা রয়েছে। প্রত্যেকের হাতে ধরা আছে লম্বা বল্লম। এছাড়া আরেকটা জায়গায় জমাট করে রাখা আছে পাথরের ধারালো অস্ত্র, তীরধনুক, খড়গ, বেশ কয়েকটা বল্লম। তারা প্রস্তুতি নিচ্ছে। আজ শিকার শনাক্ত করা হয়েছে। দেবতা আজ থেকে তাকে নিজের কাছে টানার কাজ শুরু করে দেবেন। একটু একটু করে নিজের অধীনে আনবেন সেই অসহায় শিকারকে। তারপর সে নিজেই আসবে এখানে। একদল মহিলা একটা পাথরের উপর বসে আছে গোল করে। একটা গাছের শুকনো ভাঙা কাণ্ডে আগুন জ্বালিয়ে সেটা তাদের পায়ের পাতার উপর গোল গোল করে ঘোরাচ্ছে। এখন থেকেই পায়ের পাতাকে অগ্নির ভয়ঙ্কর তাপ সহ্য করানোর কাজ শুরু করে দিয়েছে তারা। অন্যদিকে ক্রমাগত ধামসা বেজেই চলেছে। ভাতের ফ্যান ফুটতে শুরু করলে দুজন লোক ধরে ধরে সেই হাঁড়িটা নামিয়ে রাখল। ইতিমধ্যে দুজন লোক কোথা থেকে কাঁধে বেঁধে অনেকগুলো কলা পাতা আনল। ধামসার শব্দ এবার থেমে এল। আবার নির্জন রাতের নিস্তব্ধতা এবং ঝিঝি পোকার স্বাভাবিক ডাকে পরিবেশ স্তব্ধ হলো। তারা এরপর একসাথে জড়ো হলো একটা লম্বা কাটা মোটা গাছের কাণ্ডের সামনে। কাণ্ডটার উপরের অংশ গোলাকার এবং মসৃণ। খুব সম্ভবত এটি সেই দেবতার প্রতিষ্ঠান স্থান। পচা শুকনো ফুলের মালা ঝুলছে সেই কাণ্ড থেকে। কাণ্ডের গায়ে সিঁদুর আর চন্দন লেপা আছে, যদিও সেগুলো শুকিয়ে গেছে। সামনে একটা ফাঁকা এঁটো বাটি পড়ে আছে। এই বাটিতেই দেবতাকে অর্ঘ্য দেওয়া হয়। সেখান থেকেই একটা বীভৎস মরা পোড়া গন্ধ বেরোচ্ছে, কিন্তু তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। তারা সেই গন্ধকে সম্পূর্ণ উপেক্ষা করে সেই কাণ্ডকে মাঝখানে রেখে গোল করে চারিদিকে বসল। সবজি কলা পাতার উপর গরম গরম ভাতের ফ্যান পড়ল। সেগুলোই কতটা তৃপ্তি সহকারে খেলো তারাই জানে। প্রথমে পুরুষেরা খেলো, তারপর মেয়েরা খেলো। খাওয়ার পর আবার আগুনের চারপাশে তারা জড়ো হয়ে বসল। মেয়েদের দল সারি করে লাইন দিয়ে দাঁড়ালো। একজন পুরুষ মাদক পানীয় মহুয়া পরপর সাজিয়ে রাখা মাটির গেলাসে ঢালতে লাগলো। তারপর প্রত্যেক পুরুষেরা সেই মাদক পান করলো। কয়েকজন ছোট সাইজের একটা মাদল নিয়ে বাজাতে শুরু করলো। সেই সুরের সাথে আগুনকে ঘিরে মহিলার দল ছন্দবদ্ধ ভঙ্গিতে নাচতে থাকলো। আর সেই সাথে একদল পুরুষ সেই কাণ্ডের চারপাশ পরিষ্কার করে সেখানে মাটি দিয়ে একটা অল্প উঁচু বসার স্থান বানাতে লাগলো। আর গানের আমেজে মাথা দোলাতে লাগলো। মানব সভ্যতার সবচেয়ে আদিমতম শিল্পের নিদর্শন পাওয়া যায় আদিবাসী এবং জঙ্গলি মানুষদের মধ্যে। রাতের মায়াবী অন্ধকারে আগুনের রক্তিম আলোয় সেই শিল্পের প্রকাশ যেন দ্বিগুণ সুন্দর হয়ে ফুটে উঠতে লাগলো। তবে এসবের মাঝেও কোথাও এক অন্ধকারের হাহাকার লুকিয়ে আছে। একপাশে একটা ছোট্ট খড়ের ছাউনি দেওয়া ঘরে বসে আছেন এক মহিলা, এবং তার কোলে মাথা রেখে শুয়ে আছে তার সন্তান। সম্পূর্ণ নিষ্প্রাণ হওয়ার পূর্ব মুহূর্তে মানুষ যেমন থাকে, ঠিক তেমনই অবস্থায় পড়ে আছে সে।
প্রত্যেক বছর কোনো না কোনো সন্তানের এই সময়টায় এই অবস্থা হয়। অস্বাভাবিকভাবে সে ঢলে পড়তে থাকে মৃত্যুর মুখে। তার জন্যই এই পুজোর আয়োজন। তাদের মনের একটাই প্রশ্ন, এই অন্ধকার সময় কবে শেষ হবে? আদৌ শেষ হবে? অন্ধবিশ্বাস আর অশিক্ষার সুযোগে মানুষ কত কি করতে পারে তার কোনো ধারণাই নেই এই নিষ্পাপ মানুষগুলোর মনে। আসলে যখন নিয়তি টানে তখন সব কিছু ছেড়ে শুধু ধ্বংসের দিকে এগিয়ে যেতে হয়, যতক্ষণ না সেই নিয়তিই আবার তাকে সঠিক পথে আনছে। সাল 2024, বর্তমান শান্তিনিকেতন, আরণ্যক কটেজ। নিশ্ছিদ্র রজনীকে সঙ্গী করে তারা কতক্ষণ ঘুমিয়েছে তার খেয়াল নেই। হঠাৎ বিজয়ের ঘুমটা ভাঙল একটা প্যাঁচার জোরালো কর্কশ শব্দে। চোখ খুলতেই পাশ ফিরে দেখল পিউ এখনো অঘরে ঘুমোচ্ছে। কিরকম একটা অদ্ভুত গন্ধ নাকে আসছে, খুব বাজে একটা গন্ধ। ঠিক রক্ত জমাট বাঁধলে যেমন একটা আষ্টে গন্ধ বেরোয়, সেই রকম গন্ধ। এদিক ওদিক তাকিয়ে সে বুঝতে পারল না গন্ধটা ঠিক কোথা থেকে আসছে। পিউ এই গন্ধের মাঝে শুয়ে আছে কি করে? একবার তার নজর গেল টেবিলে রাখা কৃষ্ণকায় মূর্তিটার দিকে। গন্ধটা মূর্তিটা থেকে আসছে কি? ঘরে একটা লালচে আলো জ্বলছে। সেই লালচে আলোয় আরো যেন ভয়ঙ্কর লাগছে সেই মূর্তিটিকে। বিজয় উঠে এগিয়ে গেল সেই মূর্তিটার দিকে। মূর্তিটার মুখে কি কিছু লেগে রয়েছে, নাকি সেটা আলোর প্রতিফলন? বোঝা যাচ্ছে না ঠিক। বিজয় হাতে নিয়ে তুলে দেখার চেষ্টা করতে গেল, আর ঠিক তখনই ঘটে গেল এক আশ্চর্যজনক ঘটনা। মূর্তিটা ধরতেই বিজয়ের মনে হলো একটা মিষ্টি যন্ত্রণা যেন তার হাত বরাবর বেয়ে তার মস্তিষ্কে আঘাত করল। যন্ত্রণায় চোখ বুজে ফেলল সে। তবে সে কোনো আর্তনাদ করল না। তার ঠিক যেরকম ব্যথা অনুভব হলো তা খুব মিষ্টি একটা ব্যথা, বরং তার ভালো লাগছে এই যন্ত্রণাটা। একটা অদ্ভুত স্বস্তি লাগছে তার, একটা অদ্ভুত আরাম, একটা অদ্ভুত নেশা। প্রথমবারের জন্য তার মনে হলো এই আমেজ যেন শেষ না হয়। চোখ বুজে সেই অপার্থিব আরাম উপভোগ করছিল সে। কিছুক্ষণ পরে চোখ খুললে সে দেখল একটা তরল তার হাত থেকে বেরিয়ে সেই মূর্তির গায়ে লাগছে। তরলটা গাঢ় লাল রঙের রক্তের। হ্যাঁ, রক্ত। হুট করে একটা ভয় পেয়ে যায় সে। দ্রুত হাত থেকে মূর্তিটা টেবিলে নামিয়ে রেখে দিল বিজয়। আর সাথে সাথেই সে দেখল একটা অবাক কাণ্ড। সেই কৃষ্ণ মূর্তির কৃষ্ণ রংটা যেন নির্বিকার চিত্তে শুষে নিল সেটার গায়ে লেগে থাকা রক্তটুকু। তাজ্জব বনে গেল বিজয়। এরকম অলৌকিক ঘটনা কি আদৌ ঘটে? সে আবার ধরতে যাবে মূর্তিটা, এমন সময় পিছন থেকে ডাক এলো, কি গো, তুমি এত রাতে না ঘুমিয়ে কি করছো? হ্যাঁ, ও কিছু না, ওই জল খেতে উঠেছিলাম, দেখলাম মূর্তিটা অনেক সাইডে রাখা, পড়ে যাবে তাই সরিয়ে রাখছি আর কি। ঠিক আছে, তাড়াতাড়ি শুয়ে পড়ো। বিজয় এসে আবার শুয়ে পড়ল পিউয়ের পাশে, কিন্তু সারা রাত আর ঘুম হলো না। শেষ রাত অবধি তার তীক্ষ্ণ দৃষ্টি একবার সেই অদ্ভুত মূর্তি আর একবার তার হাতের তালুর মধ্যে ঘোরাফেরা করে চলল। তার হাতের কোথাও ক্ষতস্থান নেই, তবে তবে রক্ত বেরিয়েছিল কোথা থেকে সে বুঝে উঠতে পারল না। এখন তার হাতটা একটু খসখসে লাগছে, মনে হচ্ছে চামড়া শুকিয়ে গেছে। এখন সেই দুর্গন্ধটা তার হাত থেকে আসছে বলে মনে হয়, তবে গন্ধটা একটু পোড়া পোড়া লাগছে। তবে যাই হোক, বিষয়টা সে উপভোগ করেছে। একটা হালকা হাসির রেশ দেখা দিল তার মুখে। খোলা জানালা দিয়ে একটা শীতল বাতাস দমকা হাওয়ার মতো ভিতরটা ঠান্ডা করে দিল। অ্যালার্ম দিয়েই ঘুমিয়েছিল পিউ আর বিজয়। সকাল 5টা বাজে।
পিউয়ের ঘুম ভাঙলেও বিজয়ের তখনও ঘুম ভাঙেনি। পিউ ভাবল তার তো রেডি হতে দেরি হবে, তাই সে আগেই ফ্রেশ হয়ে আসুক, তারপর না হয় বিজয় না উঠলে তাকে ডাকবে। ফ্রেশ হয়ে বাথরুম থেকে ফিরে এসে যখন বিজয়কে ডাকতে যাবে, ঠিক তখনই পিউয়ের নাকে একটা অদ্ভুত গন্ধ এলো। অনেকটা চামড়া আর মাংস পচার গন্ধ। আমাদের শরীরের চামড়া দীর্ঘক্ষণ কোনো বদ্ধ জায়গায় থাকলে বা মরা মানুষকে দীর্ঘক্ষণ কোনো বদ্ধ জায়গায় ফেলে রাখলে সেখানকার চামড়া আর মাংস থেকে একটা অদ্ভুত বাজে গন্ধ বেরোয়, অনেকটা সেই রকম গন্ধ। কিন্তু পিউ কিছুতেই কোথা থেকে সেই গন্ধ আসছে সেটা উদ্ধার করতে পারল না। সে যখন বিজয়কে ডাকতে যাবে তখনই তার নজর পড়ল বিজয়ের হাতের দিকে, ডান হাতের পাতা। ঘুমের ঘোরে সেটা খোলা অবস্থায় খাটের একপাশে খুলে রাখা ছিল। পিউ যা দেখল তাতে তার হৃদস্পন্দন স্তব্ধ হয়ে এলো। বিজয়ের ডান হাতের চামড়া সম্পূর্ণ কালো হয়ে অসংখ্য ভাঁজ পড়ে গেছে, কিছু কিছু স্থানে মাংসও বেরিয়ে এসেছে। দুর্গন্ধটা এখান থেকেই আসছে। পিউ আর একটু কাছে গিয়ে হাতটা ভালো করে দেখতে গেল। চাপ চাপ রক্তের আভাসও দেখা যাচ্ছে। ঠিক সেই মুহূর্তেই বিজয়ের ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই সে পিউকে তার হাতের দিকে ভয়ার্ত চোখে দাঁড়িয়ে থাকতে দেখল, আর সাথে সাথেই সে তার ডান হাতটা রুমালে বেঁধে নিল আর পিউকে বলল, তেমন কিছু না, আরে সামান্য পুড়ে গেছে, কিছু না। ওটা ওটা পোড়ার চিহ্ন নয়, ওটা ওটা ঝলসে যাওয়ার চিহ্ন। কি কি হয়েছে, কি হয়েছে তোমার হাতে? হ্যাঁ হ্যাঁ, 5:30 বাজতে চললো তো, স্নানে যাও। কথাটার মধ্যে একটা অদ্ভুত আদেশের ভঙ্গি আর একটা শীতল কাঠিন্য ছিল। পিউ ভয়াল দৃষ্টিতে এখনো তাকিয়ে আছে বিজয়ের দিকে। বিজয় আবার বিছানা ছেড়ে উঠে সেই মূর্তির সামনে গিয়ে দাঁড়ালো। তারপর আস্তে আস্তে মাথা ঘুরিয়ে পিউয়ের দিকে তাকিয়ে নিষ্পলক দৃষ্টিতে বলল, কি হলো? কি? যাও, বললাম তো কিছু হয়নি আমার। মুহূর্তে পিউয়ের যেন জ্ঞান ফিরে এলো। সে দৌড়ে দ্রুত বাথরুমের ভিতরে ঢুকে সজোরে দরজা বন্ধ করে দিল। একটা তাচ্ছিল্য মেশানো হাসি হাসল বিজয় সেই দিকে তাকিয়ে। তারপর সেই মূর্তির দিকে ফিরে তার গায়ে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমার রক্ত ভালো লেগেছে তোমার? আজ রাতে আবার খাওয়াবো। তোমার কি কাল খুব খিদে পেয়েছিল, তাই তুমি আমার চামড়া মাংস খেয়েছ? তোমাকে ভালো মতো পুজো দেওয়ার কথা বলেছিল, চেষ্টা তো করব, কিন্তু ওই পিউ আবার তোমায় তোমার স্থানে দিয়ে আসতে বলছে। কি আর করব বলো, নিয়ে তো আসতে হবেই। কিন্তু আমার না মন সায় দিচ্ছে না, জানো। আচ্ছা, তোমার জায়গায় আমাকে নিয়ে যাবে? আমি দেখব কোথায় থাকো তুমি, কি করে তোমার পুজো হয়, সব দেখব। আর দরকার হলে এক নাগারে বলে যাওয়া কথাগুলো বাথরুমের ভিতর থেকে চুপ করে দরজায় কান লাগিয়ে শুনছিল পিউ। শেষ কথাগুলো একটু বেশি আস্তে হওয়ায় সে ঠিকমতো শুনতে পেল না। দুহাত দিয়ে মুখ চেপে কান্নার আওয়াজ আটকাচ্ছিল সে, কিন্তু চোখ দিয়ে জলের ধারা বয়ে আসছিল তার, কারণ এই কথাগুলো তার হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল। কিছুক্ষণ পর বাইরেটা নিস্তব্ধ হলে পিউ বুঝল বিজয় এখন আর কথা বলছে না, তবে মনে মনে ঠিক করে সে এর শেষ দেখে ছাড়বে। আপাতত স্নান সেরে একদম স্বাভাবিক আচরণ করতে হবে। বিজয়কে বুঝতে দেওয়া যাবে না যে তার মনের মধ্যে কি চলছে। তারপর একটু স্বাভাবিক হলে একজনকে ফোন করতে হবে। স্নান সেরে হাউসকোট পরে বাইরে বেরিয়ে এসে সে দেখল ঘরের সমস্ত জানালা দরজা বন্ধ। পর্দা টান টান করে টেনে সম্পূর্ণ ঘর অন্ধকার করে রেখেছে সে। লাল ডিম লাইটের আলোটা জ্বলছে, আর বিজয় ভাবলেশহীন মুখে হাঁটু গেড়ে সেই মূর্তির সামনে বসে রয়েছে।
পিউ এই পরিস্থিতিতে খুব ভয় পেয়ে গেল। আস্তে আস্তে বিজয়ের কাছে এগিয়ে গেল সে। তারপর নিজেকে ধাতস্থ করে বিজয়ের কাঁধে হাত রেখে অত্যন্ত শান্ত এবং স্বাভাবিক স্বরে বিজয়কে বলল, কি গো, 6:45 তো বাজে, তাড়াতাড়ি স্নান করে রেডি হও। চকিত গতিতে যেন বিজয়ের ঘোর কেটে গেল। সে যেন এতক্ষণ একটা অলৌকিক ভাসমান জগতে বিরাজ করছিল। পিউয়ের ডাকে সে আবার বাস্তবে ফিরে এলো। তারপর চারপাশটা দেখে নিজেই বলল, কি কি ঘরের সব কিছু বন্ধ করে দিয়েছো কেন? আরে কি অন্ধকার লাগছে, সব ঠিকঠাক করো, আমি বেরিয়ে আসতে আসতে। তুমি ঠিকঠাক আছো তো? হ্যাঁ হ্যাঁ, সরো সরো, চোখের নিমেষে টাইম যাচ্ছে। তুমি রেডি হতে থাকো, আমার ঠিক হয়ে যাবে। 6:15টার মধ্যে বেরোনোর টার্গেট রাখো। এই বলে বিজয় বাথরুমের দরজা আটকে দিল। নির্বাক ভঙ্গিতে সে বাথরুমে ঢুকে গেল, যেন এতক্ষণ কিছুই হয়নি। পিউয়ের দৃষ্টি সর্বক্ষণ বিজয়ের হাতের দিকেই ছিল। ঝলসে যাওয়া হাতটা দেখলেই তার বুকটা কেঁপে উঠছে। পিউ সাথে সাথে টেবিলের উপরে রাখা সেই মূর্তিটার দিকে এগিয়ে গেল। ভালো করে আপাদমস্তক একবার মূর্তিটাকে লক্ষ্য করল সে। না, কোথাও কোনো অস্বাভাবিক কিছু নেই। তবে কি পুরোটাই বিজয়ের মনের ভুল? হ্যালুসিনেট করছে নাকি সে? কিন্তু এমনি এমনি কেন হ্যালুসিনেট করবে সে? এখানে আসার সময় তো দিব্যি সুস্থই ছিল। একবার হাতে ধরে দেখতে গেল মূর্তিটা পিউ, আর সাথে সাথেই একটা প্রচন্ড শকে দূরে ছিটকে এলো। হাতের তালু থেকে তার মাথা অবধি একটা তীব্র ঝনঝনানি ভাব বয়ে গেল। মূর্তিটা যেন তার রন্ধ্রে রন্ধ্রে জানান দিল যে এই মূর্তি স্পর্শ করার অধিকার তার নেই। কোনো মতে খাটের উপর বসে পড়ল সে। বেশ কিছুক্ষণ লাগলো নিজেকে স্বাভাবিক করতে। সাথে সাথে সে নিজের হাতটাও দেখল। তারও হাত ঝলসে যায়নি তো? না, একটা স্বস্তির নিঃশ্বাস নিল সে। বাথরুম থেকে জল ছিটিয়ে বিজয়ের গুনগুনানি গান গাওয়ার শব্দ আসছে। পিউ এবার খুব ভয় পেল। বাড়তি কিছু না ভেবে ফোনটা নিয়ে মূর্তিটার একটা ছবি তুলে নিল। তারপর হোয়াটসঅ্যাপ খুলে সেটা পাঠিয়ে দিল পরিচিত নম্বরে। নিচে সংক্ষেপে মেসেজে লিখল, Need help. What is this statue? Got stuck with some supernatural activities. Somehow Bijoy is becoming victim. Urgent. ঘড়িতে তখন প্রায় 6টা বাজতে চলল। পিউ সব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে কিছুক্ষণের জন্য হাসি মুখে তৈরি হতে থাকলো। শ্বেত শাড়িটা গায়ে জড়াতে জড়াতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগলো। তবে বারবার তার মনের মধ্যে কোথাও একটা চাপা উত্তেজনা কাটা ঘায়ের মতো দগদগে হয়ে রইল। যতক্ষণ না রিপ্লাই আসবে এই দুশ্চিন্তা দূর হবে না। তবে আপাতত দোলে ফোকাস করা যাক। সাল 2024, কলকাতা, শোভাবাজার সুতানুটি রাজবাড়ি। হেরিটেজ বাড়ির বরাবরই খুব শখ সায়কের, তাই এই রাজবাড়ির উপরের একটা অংশ থাকার জন্য পারমিশন করিয়ে নিয়েছে সে। পুরনো ঐতিহ্যের ভেতর থাকার মধ্যে তার মনে একটা আলাদা প্রশান্তি আসে। আজ কনফারেন্স থেকে বাড়ি ফিরে কোনো মতে কিছু মুখে খাবার দেওয়ার সময় পেয়েছে সে। একটা পুরনো আমলের ভাঙা গ্রামোফোন বাজছে কোনো রকমে টেরিয়ে বেঁকিয়ে। সেটা বারবার ঠিক করার চেষ্টা করছে অমিত। গ্রামোফোনটা একই জায়গায় বারবার বেজে আটকে যাচ্ছে। ওদিকে খেতে খেতে ফোন করে কার সাথে যেন কথা বলছে সায়ক। একসময় বিরক্ত হয়ে সে চিৎকার করে বলল, 1 মিনিট হোল্ড করতো পিউ। বলছি ওটাকে ফেলে দিয়ে রান্নাঘরে ভাতের কি অবস্থা একটু দেখবি? সকাল থেকে ওটার পিছনে লেগেই আছিস। ধমক খেয়ে বোকার মতো গ্রামোফোন বন্ধ করে উঠে চলে গেল রান্নাঘরে। তবে একটা বিষয় সে আন্দাজ করতে পারল যে তার স্যার পিউ দিদির সাথেই কথা বলছে। রান্নাঘর থেকে আড়ি পেতে সে শুনতে লাগলো তার স্যারের কথাবার্তা। তো কে দিয়েছে, কোথা থেকে পেয়েছে সেসব কিছু বলেছে? কবে এনেছে?
শরীরের কোনো জায়গায় কি পোড়া বা ঝলসে যাওয়ার চিহ্ন পেয়েছিস? আচ্ছা, মানে বিষ ঢুকে গেছে। শোন, আপাতত তোর করণীয় যতক্ষণ ও স্বাভাবিক আছে ওকে ওর মতো থাকতে দে। পারলে বেশি করে সময় কটেজের বাইরে কাটা। আর ওকে এই বিষয়ে কোনো কিছুতে প্রেশারাইজ করবি না। না 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 না, একদমই না। ফিরিয়ে দেওয়ার কথা তো এই মুহূর্তে ভুলেও মুখে আনবি না। এতে বিপরীত হতে পারে, অ্যাটাক করতে পারে, সামলাতে পারবি না। যতক্ষণ ও ওই মূর্তি থেকে দূরে আছে ও ঠিক আছে, কিন্তু যে মুহূর্তে ও ওই মূর্তির কাছাকাছি আসছে ও কিন্তু তার অধীনে চলে যাবে। আর যত সময় ও মূর্তির কাছাকাছি থাকবে তত বেশি দ্রুত ও পজেসড হবে। না না, মূর্তি সরানো যাবে না। ও তাহলে কোনো না কোনোভাবে বিজয়কে ঠিক টেনে নেবে ওখানে। তখন বিজয় হাত থেকে বেরিয়ে যাবে। শোন, তুই এত ভয় পাস না। আমার ধারণা অনুযায়ী আজ রাতেও তুই অস্বাভাবিক কিছু দেখবি। তবে আজ রাত্রে আমরাও থাকব। হ্যাঁ, আমরা বিকেলে ট্রেনে উঠছি। আর শোন, আমি যে ওখানে আসবো এটা যেন প্রি প্ল্যান বলে ওর না মনে হয়। তোর কটেজের নাম কি জানো? আরণ্যক। ঠিক আছে, ভয় নেই, কিছু হবে না বিজয়ের। আপাতত দোল এনজয় কর। রাখলাম। ওরে, হাড়ি না পেতে ভাতটা নামা বাবা, নয়তো গলা ভাত খেতে হবে। জিভ কেটে তাড়াতাড়ি ভাত নামালো অমিত। এসে দেখল সায়ক তার নোটপ্যাডে কী সব যেন লিখছে। সে এসে তার সামনে বসে জিজ্ঞেস করল, স্যার, আমি যদ্দূর দেখলাম এই মারাংবুরু দেবতা নাকি ঘুমিয়ে থাকে, কিন্তু তাকে জাগানো হয় কি করে সে বিষয়ে তো কিছু পেলাম না। ইন্টারনেটে এত ইজিলি সব পেয়ে গেলে তো ঘরে ঘরে বাচ্চা বাচ্চা তান্ত্রিক জন্মে যাবে। সেটা কি খুব ভালো হবে? যতদূর জানি এর সাথে আজকে আমার সকালের প্রেজেন্টেশনের কিছুটা লিঙ্ক আছে। বাবা, আপনার তো টেলিপ্যাথি ছুটেছে স্যার। তো কীরকম লিঙ্ক আছে? আজ প্রেজেন্টেশনে আমি একটা টপিক ইচ্ছে করেই মিস করেছি। সেটা হলো মাসান যজ্ঞ। মাসান যজ্ঞ? এটা কি? এটা কালিয়া মাসানের উপরই আর একটা ভাগ। আমার সকালের উদাহরণটাই ধরে নে। ধর, তুই চাইলি যে তোর কাস্টমার যেন তোর কাছেই আসে, মানে রিপিটেবল কাস্টমার আসে, প্লাস নতুন 100 জন আসে। এবারে রিপিটেবল কাস্টমার একবার দুবার তোর কাছে আসবে, কিন্তু যখন সে লাভ হচ্ছে না দেখবে, সে তো অটোমেটিক অন্য দোকানে যাবে, তাই না? তুই সেটা চাস না। তুই চাস তোর কাস্টমার তোর কাছেই বারবার আসুক। কাইন্ড অফ কাস্টমাইজেশন অফ ইউর মেইন উইশ। তখন তো শুধু কালিয়া মাসান আহ্বানে কাজ চলবে না, তখন শুরু করতে হয় মাসান যজ্ঞ। কারণ এইসব প্রাচীন ট্রাইবাল গড যারা ঘুমন্ত, তাদের জাগানোর জন্য মাসান যজ্ঞের ছাই প্রয়োজন হয়। এক্ষেত্রে একটা এক্সট্রা বেনিফিট সাধক এটাই পায় যে একটা এক্সট্রা ইচ্ছে শুরু থেকেই বেশি ক্লেম করতে পারে সে। আচ্ছা, এই মাসান যজ্ঞ কি করে করতে হয়? এই বিষয়টা আমারও ঠিক জানা নেই। তার জন্যই একটু সব জানতা অম্বিকাচরণ মিশ্রর বাড়ি যাওয়ার প্রয়োজন। আর মারাংবুরুর বিষয়েও কিছু জানা দরকার। আমি পুরো ঘটনা শুনে এখনো কিছুটা কনফিউশনে আছি। তাছাড়া অনেকদিন আগে এসব জেনেছিলাম, অনেক কিছুই ভুলে মেরেছি। নিড সাম রিভিশন। না, আর এসব জিনিস এত ইজিলি অ্যাভেলেবল নয়। যেমন মারাংবুরু জাগলো কি করে? মাসান যজ্ঞের ছাই দিয়ে জাগানো হয় জানি, কিন্তু এক্স্যাক্ট প্রসেসটা কি
সেটা জানা দরকার। কেই বা তাকে জাগালো? যদি ট্রাইবেলরাই জাগিয়ে থাকে তাহলে তাদের হঠাৎ তাকে জাগানোর কি প্রয়োজন হলো? আর যদি বাইরের কেউ জাগিয়ে থাকে তবে তার পিছনের কি উদ্দেশ্য? এইভাবে বাইরের লোককে স্বীকার করার পিছনেই বা কার কি উদ্দেশ্য আছে? প্রশ্ন অনেক। চলো খেয়ে দিয়ে বেরোনো যাক। সিগারেটটা দোতলার জানালা দিয়ে বাইরে ফেলে দিল সায়ক। আকাশটা আস্তে আস্তে মেঘের পুরু আস্তরণে অন্ধকার হয়ে আসছে। একদিকে শান্তিনিকেতন, একদিকে কলকাতা, আর অন্যদিকে ধর্মশালা। 3 স্থানেই এখন এক জমাটি অন্ধকার গ্রাস করে আসছে। আপনারা শুনলেন লেখক অর্ণব ঘোষের কলমে মাসান গল্পের প্রথম পর্ব। গল্পের নাট্য রূপান্তর করেছেন বর্ষা। গল্পের সূত্রধার ও কথক আমি, অমিত সরকার। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন কৌশিক ব্যানার্জি, তমাল মুখার্জি, নীল চক্রবর্তী, শুভদীপ ঘোষ, পার্থ মুখার্জি, রিতম মুখার্জি, সুজন ঘোষ, কুন্তল ভট্টাচার্য, পূজা চক্রবর্তী, প্রভাকর চক্রবর্তী, সুবর্ণ ও বর্ষা। ধ্বনি সংযোজন করেছেন রিম্পা ঘোষ। সাউন্ড এডিটিং করেছেন সায়ন দত্ত। প্রচ্ছদ নির্মাণ করেছেন সৌমদীপ গুঁই। গল্পে ব্যবহৃত মাউথ অর্গান বাজিয়েছেন দীপ্যমান ভট্টাচার্য। পর্ব পরিচালনা এবং পরিবেশনায় টিম লোককথা। গল্পের দ্বিতীয় পর্ব আর কিছুক্ষণের মধ্যেই আপনারা আমাদের চ্যানেলে শুনতে পাবেন। তাই আর দেরি না করে চটপট গল্পের দ্বিতীয় পর্বটি শুনে ফেলুন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর অবশ্যই শুনতে থাকবেন বঙ্গ সাসপেন্স, যেখানে গল্পের আড়ালে থাকে রহস্য, আর রহস্যের আড়ালে অন্ধকার।